হাই স্টুডেন্টস, আবার একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রায় এক সপ্তাহ পর আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তবে আজকের ক্লাসটা একটু অন্যরকমভাবে হচ্ছে। আজকের ক্লাসটা সরাসরি লাইভ হচ্ছে না। আজকে আমি ভিডিওটাকে রেকর্ড করছি আগে, এবং তারপর এটা প্রিমিয়ার হিসাবে তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। তো আজকের আমরা কি শিখতে চলেছি? আজকের আমরা কেমিক্যাল বন্ডিং এর লাস্ট টপিক পড়ব। আজকে আমরা এই চ্যাপ্টারের লাস্ট টপিক পড়ব। তো এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার থেকে আজকে আমরা শিখতে চলেছি আণবিক কক্ষক তত্ত্ব বা মলিকুলার অরবিটাল থিওরি। তো এই মলিকুলার অরবিটাল থিওরি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। তো তোমরা বলতেই পারো, স্যার আপনি প্রত্যেক দিন পড়াতে আসেন আর প্রত্যেক দিন পড়ানোর সময় বলেন যে এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কি করব বলো, এই কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে এর ভেতরে থাকা সমস্ত টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই চ্যাপ্টারটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছর কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে। তো এখনো অবধি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমি যতগুলো টপিক পড়িয়েছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে কোশ্চেন থাকবেই। মলিকুলার অরবিটাল থিওরি থেকে কোশ্চেন থাকবেই থাকবে। তো এই মলিকুলার অরবিটাল থিওরি আমি দুভাবে পড়াবো। এক, প্রথমে আমি একদম তোমাদের থিওরির কনসেপ্টটাকে ক্লিয়ার করাবো। তারপর আমি এখানে তোমাদের একটা ট্রিক্স শেখাবো, ট্রিক্স, সুপার ট্রিক্স শেখাবো, ব্রহ্মাস্ত্র। মানে এই ট্রিক্সটা তুমি যদি শিখতে পারো না, তুমি যদি মলিকুলার অরবিটাল থিওরিটা নাও জানো, এখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন তুমি অ্যান্সার করে দিতে পারবে। ওকে, বিশ্বাস হচ্ছে না তো? যখন আমি ট্রিক্সটা শেখাবো তখন তুমি দেখো, তোমার থিওরি জানার কোনো দরকার নেই, তুমি থিওরি সম্বন্ধে কিচ্ছু জানো না, কিন্তু এই থিওরি থেকে যদি কোশ্চেন আসে আর তুমি ওই ট্রিক্স কাজে লাগিয়ে সমস্ত কোশ্চেনের উত্তর করে দিতে পারবে। ওকে, তো ফার্স্টে আমি ট্রিক্সটা শেখাবো না, ট্রিক্সটা থাকবে ভিডিওর শেষে। আর আমি আজকে শুরু করছি প্রথমে মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে, অর্থাৎ আমরা আগে থিওরি পার্টটাকে ক্লিয়ার করব, তারপর আমরা ওখান থেকে আমাদের ব্রহ্মাস্ত্র সুপার ট্রিক্স পড়ব। ওকে, যে ট্রিক্স জানলে ওখান থেকে, মানে এই মলিকুলার অরবিটাল থিওরি থেকে যাই কোশ্চেন আসুক না কেন আমরা হাসতে হাসতে অ্যান্সার করে দেবো তার। তো এবার এই মলিকুলার অরবিটাল থিওরি কেন প্রয়োজন পড়েছিল, মলিকুলার অরবিটাল থিওরির কেন প্রয়োজন পড়েছিল? তো কেন প্রয়োজন পড়েছিল এর উত্তর পেতে গেলে আমাকে আগে শিখতে হবে চুম্বক ধর্ম, অর্থাৎ অণুর চুম্বক ধর্ম সম্বন্ধে আমাকে জানতে হবে, অর্থাৎ ম্যাগনেটিক প্রপার্টিজ অফ দ্য মলিকুল সম্বন্ধে জানতে হবে। তো চলো, তো ফার্স্ট আমরা পড়ছি ম্যাগনেটিক প্রপার্টিজ অফ মলিকুল। ওকে, তো এই চুম্বক ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টিজ দুই প্রকার। এক এক প্যারাম্যাগনেটিক, আর দুই ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কারা? যারা তড়িৎ ক্ষেত্র, মানে সরি, যারা চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় তাদেরকে বলা হয় প্যারাম্যাগনেটিক, আর যারা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয় তাদেরকে বলা হয় ডায়াম্যাগনেটিক। তো এই প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার কখন দেখাবে? যখন অণুগুলিতে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকবে, যখন অণুগুলিতে বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে তখনও প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার দেখাবে। আর ডায়াম্যাগনেটিক কখন দেখাবে? যখন অণুগুলিতে জোড় সংখ্যক ইলেকট্রন থাকে, জোড় সংখ্যক ইলেকট্রন থাকে তখন হয় কি ডায়াম্যাগনেটিক। চলো এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। ধরো আমি নিলাম N2, N2 তে কতগুলো ইলেকট্রন বলো তো? 7 × 2 টোটাল 14টা ইলেকট্রন। তো 14টা ইলেকট্রন মানে কি জোড় সংখ্যক ইলেকট্রন, মানে N2টা কি হবে ডায়াম্যাগনেটিক। তো আমি পুরোটা লিখছি না, আমি শুধু লিখে দিচ্ছি ডায়াম্যাগনেটিক। ওকে, এবার আমি ধরো নিলাম N2 প্লাস। তো N2 প্লাস মানে এর মধ্যে কটা ইলেকট্রন? N2 মানে 14খানা ইলেকট্রন, প্লাস 1 মানে একটা ইলেকট্রন আমার বেরিয়ে গেছে, -1,
মানে টোটাল আমার 13টা ইলেকট্রন। তো 13টা ইলেকট্রন মানে বিজোড় সংখ্যক ইলেকট্রন, বিজোড় সংখ্যক ইলেকট্রন মানে এটা কি হবে, প্যারা, মানে প্যারাম্যাগনেটিক। ধরো আমি দিলাম O2 2 মাইনাস, O2 2 মাইনাস। তো O2 2 মাইনাসে কটা ইলেকট্রন? O2 তে কটা ইলেকট্রন? 8 দুগুণে 16টা ইলেকট্রন। অক্সিজেনে 8টা, যেহেতু O2 আছে তাহলে 8 দুগুণে 16টা ইলেকট্রন। আর 2 মাইনাস মানে দুটো ইলেকট্রন এক্সট্রা আছে, টোটাল ইলেকট্রন হচ্ছে 18টা। তো 18টা ইলেকট্রন মানে জোড় সংখ্যক ইলেকট্রন, তাহলে আমি এটাকে বলতে পারি ডায়াম্যাগনেটিক। হলো? ধরো তোমাকে দিল CO, কার্বন মনোক্সাইড। তো কার্বন মনোক্সাইডে কতগুলো ইলেকট্রন আছে? কার্বনে 6টা আছে, অক্সিজেনে 8টা আছে, টোটাল 14টা ইলেকট্রন, মানে জোড় সংখ্যক ইলেকট্রন, মানে এটা কি হবে, ডায়াম্যাগনেটিক। ধরো তোমাকে দিল NO, NO কি হবে? নাইট্রোজেন, নাইট্রোজেনের মধ্যে কটা ইলেকট্রন আছে? 7টা। অক্সিজেনের মধ্যে কটা আছে? 8টা। তো টোটাল ইলেকট্রন কটা হচ্ছে? 15টা। 15টা মানে বিজোড় সংখ্যক ইলেকট্রন, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এবার আসছে এক্সেপশন। এক্সেপশন, এক্সেপশন কি? এক্সেপশন, এক্সেপশন হচ্ছে O2। O2 তে কটা ইলেকট্রন আছে? 16খানা ইলেকট্রন আছে। অ্যান্ড B2, B2 তে কটা ইলেকট্রন আছে? 10টা ইলেকট্রন আছে। অর্থাৎ এদের মধ্যে জোড় সংখ্যক ইলেকট্রন আছে। তো জোড় সংখ্যক ইলেকট্রন থাকলে আমার ম্যাগনেটিক বিহেভিয়ার কি হওয়া উচিত? ডায়াম্যাগনেটিক হওয়া উচিত। কিন্তু অ্যাকচুয়ালি এরা কি হয়? প্যারাম্যাগনেটিক হয়। অ্যাকচুয়ালি এরা প্যারাম্যাগনেটিক হয়। তাহলে হওয়ার কথা ছিল ডায়াম্যাগনেটিক, হচ্ছে প্যারাম্যাগনেটিক। কেন? O2-র মধ্যে জোড় সংখ্যক ইলেকট্রন থাকা সত্ত্বেও ওরা প্যারাম্যাগনেটিক হচ্ছে, এটা আমাদের ভ্যালেন্স বন্ড তত্ত্ব বা ভিভিটি থিওরি ব্যাখ্যা করতে পারছিল না, এবং তার জন্যই প্রয়োজন পড়ে গিয়েছিল মলিকুলার অরবিটাল থিওরি বা আণবিক কক্ষক তত্ত্ব। তো চলো আমরা এবার আণবিক কক্ষক তত্ত্ব বা মলিকুলার অরবিটাল থিওরি স্টার্ট করব। তোমরা নিশ্চয়ই ম্যাগনেটিক প্রপার্টিজ অফ দ্য মলিকুলটা বুঝে গেছো খুব ভালো করে, আমি আশা করছি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো এইবার আমরা এগোচ্ছি মলিকুলার অরবিটাল থিওরি, আমাদের শো স্টপার মলিকুলার অরবিটাল থিওরি। চলো, চলে এসছে আমাদের মলিকুলার অরবিটাল থিওরি। চলে এসছে আমাদের মলিকুলার অরবিটাল থিওরি। তো এই থিওরিতে কি বলছে? এই থিওরির ফার্স্ট পয়েন্ট, দুটো অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটালের বাংলা হচ্ছে পারমাণবিক কক্ষক। তো দুটো অ্যাটমিক অরবিটাল মানে দুটো অ্যাটমিক অরবিটালের লিনিয়ার কম্বিনেশনের ফলে বা রৈখিক সমন্বয়ের ফলে দুটি মলিকুলার অরবিটাল বা আণবিক কক্ষক গঠিত হয়। ওকে, এই পদ্ধতিটাকে বলা হয় LCAO মেথড। তাহলে কি লিখেছি? দুটি পারমাণবিক কক্ষের হবে না, এটা কক্ষকের, দুটি পারমাণবিক কক্ষকের রৈখিক সমন্বয়ের ফলে, মানে ওভারল্যাপের ফলে, রৈখিক সমন্বয়টাকে ইংলিশে কি বলে? লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশনের ফলে দুটি আণবিক কক্ষক অর্থাৎ দুটি মলিকুলার অরবিটাল কি হয়? গঠিত হয়। দুটি মলিকুলার অরবিটাল কি হয়? গঠিত হয়। এই পদ্ধতিটাকে, এই পদ্ধতিকে, এই পদ্ধতিকে LCAO মেথড বলে। LCAO মেথড বলে। এই পদ্ধতিকে 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 LCAO মেথড বলে। তো দুটো অ্যাটমিক অরবিটালের লিনিয়ার কম্বিনেশনের ফলে দুটো মলিকুলার অরবিটাল তৈরি হয়। একটাকে বলা হয় বন্ডিং মলিকুলার অরবিটাল, আর একটাকে বলা হয় কি? অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। বন্ডিং মলিকুলার অরবিটাল গুলো হয় ভেরি মাচ স্টেবল। বন্ডিং মলিকুলার অরবিটাল হচ্ছে ভেরি মাচ স্টেবল, সেই জন্য ওর এনার্জিও কি হয়? কম হয়। তো বন্ডিং মলিকুলার অরবিটালকে সংক্ষেপে বলে BMO, এবং এটা লেস এনার্জেটিক। লেস এনার্জি কেন? কারণ এর স্টেবিলিটি কি? অনেক বেশি। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, যাকে আমি লিখছি ABMO, এবং এটা কম স্টেবল অরবিটাল, কম স্টেবল মলিকুলার অরবিটাল, তাই এর এনার্জিটা বেশি, তাই আমি লিখছি মোর এনার্জেটিক, মোর এনার্জি। ওকে, এবার প্রশ্ন হচ্ছে
যে কিভাবে বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে আর কিভাবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে। দেখো, ফার্স্টেই আমি বলেছি দুটো পারমাণবিক কক্ষক বা দুটো অ্যাটমিক অরবিটালের মধ্যে কি হয়, রৈখিক সমন্বয় বা লিনিয়ার কম্বিনেশন হয়। এই লিনিয়ার কম্বিনেশন দুভাবে হতে পারে। এই লিনিয়ার কম্বিনেশন দুইভাবে হয়। এক, দুটো অ্যাটমিক অরবিটালের মধ্যে অ্যাডিশন হয়, আর দুই, দুটো অ্যাটমিক অরবিটালের মধ্যে সাবট্রাকশন হয়। তো ফার্স্টে আমরা পড়ছি দুটো অ্যাটমিক অরবিটালের মধ্যে অ্যাডিশন। তো ফার্স্টে আমরা লিখছি অ্যাডিশন অফ টু অ্যাটমিক অরবিটাল, টু অ্যাটমিক অরবিটালস। প্রথমে আমরা অ্যাডিশন পড়ছি, অ্যাডিশন, অ্যাডিশন। এবার অ্যাটমিক অরবিটাল কি? আমরা স্ট্রাকচার অফ অ্যাটমে পড়েছি যে অ্যাটমিক অরবিটাল হলো ওয়েভ ফাংশন অফ ইলেকট্রন বা ওয়েভ অফ ইলেকট্রন। বাংলায় বললে কি দাঁড়ায়? ইলেকট্রনের মেঘ বা তরঙ্গরূপী ইলেকট্রনকেই বলা হয় কি অ্যাটমিক অরবিটাল বা পারমাণবিক কক্ষক। তাহলে সোজা কথায় অ্যাটমিক অরবিটাল কি? ইলেকট্রনের ওয়েভ। তো একটা ওয়েভকে আমরা কিভাবে লিখি? একটা ওয়েভকে আমরা এইভাবে ডিনোট করি, এইভাবে ডিনোট করি, এইভাবে একটা ওয়েভকে আমরা ডিনোট করি। এবং যে কোনো ওয়েভের দুটো ফেজ থাকে, একটা হচ্ছে তার পজিটিভ ফেজ, একটা হচ্ছে তার নেগেটিভ ফেজ। একটা তার পজিটিভ সিমেট্রি, একটা তার নেগেটিভ সিমেট্রি। তো এই হচ্ছে তার পজিটিভ সিমেট্রি আর এই হচ্ছে তার নেগেটিভ সিমেট্রি। তো এই হলো একটা এও। এও মানে হচ্ছে পারমাণবিক কক্ষক বা অ্যাটমিক অরবিটাল। আবার আর একটা নিচ্ছি, কারণ দুটো অ্যাটমিক অরবিটাল কি হবে, কম্বিনেশন হবে, বা দুটো অ্যাটমিক অরবিটালের কি হবে, অ্যাডিশন হবে। তো আর একটা অ্যাটমিক অরবিটাল নিচ্ছি, এই। তো এটাকে দিচ্ছি প্লাস, এটাকে দিচ্ছি মাইনাস। ওকে, তাহলে এটা হচ্ছে এও। এবং অ্যাটমিক অরবিটালটা কি? ওয়েভ ফাংশন অফ ইলেকট্রন। তাই যেহেতু এটা একটা ওয়েভ ফাংশন, তাই একে আমি সাই এ বলছি, একে আমি সাই বি বলছি। একে সাই এ বললাম, একে সাই বি বললাম। তো এবার আমি কি করব, এদের মধ্যে অ্যাডিশন করব, এদের মধ্যে অ্যাডিশন করব, করে দিলাম এদের মধ্যে অ্যাডিশন। অ্যাডিশন কখন হয়? যখন ওয়েভগুলো সমদশায় ওভারল্যাপ করে, মানে প্লাসের সঙ্গে প্লাস এবং মাইনাসের সঙ্গে যখন মাইনাস ওভারল্যাপ করে, তখনই সেটা হয় সমদশায় ওভারল্যাপ, এবং সেটাকেই আমরা তখন কি বলি, অ্যাডিশন অফ অরবিটালস, অ্যাডিশন অফ অরবিটালস। তাহলে অ্যাডিশন কখন হয়? যখন সমদশায় ওভারল্যাপ হবে, অর্থাৎ প্লাসের সঙ্গে প্লাস, মাইনাসের সঙ্গে মাইনাস, তখন হবে কি আমার অ্যাডিশন। এবার আমি কি করছি, দুটো ওয়েভ ফাংশনকে আমি কি করছি, অ্যাড করছি, দুটো ওয়েভ ফাংশনকে অ্যাড করছি, বা দুটো অ্যাটমিক অরবিটালকে আমি কি করছি, অ্যাড করছি। তো অ্যাড করলে বাড়ে না কমে? আমরা জানি যোগ করলে বা অ্যাড করলে বাড়ে। কি বাড়ে? ইলেকট্রন ঘনত্ব বাড়ে। যখনই আমরা এই দুটো ওয়েভকে অ্যাড করব, তখন আমার যে ওয়েভটা আমি পাবো সেটার ইলেকট্রন ঘনত্ব কি হবে, বৃদ্ধি পাবে। সেটার ইলেকট্রন ঘনত্ব বা এই অ্যাম্পলিচিউডটা কি হবে, বৃদ্ধি পাবে। অ্যাম্পলিচিউডটা কি হবে, বৃদ্ধি পাবে, প্লাস মাইনাস। এদের অ্যাম্পলিচিউডটা কি হলো, বৃদ্ধি পেল। অর্থাৎ এদের ইলেকট্রন ঘনত্ব কি হলো, বৃদ্ধি পেল। তো ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেল মানে কোথাকার ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেল? এই যে দুটো অ্যাটমিক অরবিটাল কম্বিনেশন করছে, সেই দুটো অ্যাটমিক অরবিটালের দুটি নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রন ঘনত্ব কি হলো, বৃদ্ধি পেল। তাহলে দুটো নিউক্লিয়াসের মাঝখানে ইলেকট্রন ঘনত্ব কি হলো, বৃদ্ধি পেল। তো দুটো নিউক্লিয়াসের মাঝখানে যদি ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, তাহলে দুটো নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ বল কি হয়ে যাবে, কমে যাবে। আর বিকর্ষণ বল কমে গেলে যে মলিকুলার অরবিটালটা আমার তৈরি হচ্ছে, তার স্টেবিলিটি কি হয়ে যাবে, বেড়ে যাবে। তো স্টেবিলিটি বেড়ে গেলে এনার্জি কি হয়, কম হয়, এবং সেই মলিকুলার অরবিটালটাকে আমরা বলবো বিএমও। সেই মলিকুলার অরবিটালটাকে আমি কি বলবো, বিএমও। তাহলে কি দেখলাম, দুটো অ্যাটমিক অরবিটালকে যখন আমি কম্বিনেশন করছি, যখন দুটো অ্যাটমিক অরবিটালকে আমি যখন অ্যাড করছি বা অ্যাডিশন করছি, তখন তখন যে দুটি অ্যাটমিক অরবিটালের মধ্যে কম্বিনেশন হচ্ছে, তাদের দুটো নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ঘনত্ব কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তো ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য দুটো নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ বল কি হয়ে যাবে, কমে যাবে। এবং বিকর্ষণ বল কমে যাওয়ার জন্য
যে মলিকুলার অরবিটালটা তৈরি হচ্ছে তার স্টেবিলিটি কি হয়ে যাবে, বেড়ে যাবে, মানে লেস এনার্জি মলিকুলার অরবিটালটাকে তখন আমি কি বলবো, বিএমও। এই মলিকুলার অরবিটালটাকে তখন আমি কি বলবো, বিএমও। অ্যাকচুয়ালি দুটো নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন বেড়ে গেলে কি হয়, ওই ইলেকট্রনগুলো একটা পর্দা বা ছাতা বা ঢালের মতো কাজ করে, যার জন্য দুটো নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ বল কি হয়ে যায়, কমে যায়। তো আমার তৈরি হলো কি, বিএমও বা বন্ডিং মলিকুলার অরবিটাল, যেটা হচ্ছে কি মোর স্টেবল এবং লেস এনার্জেটিক। তাহলে এখানে কি হলো, ইলেকট্রন ডেন্সিটি between two nuclei increases. ওকে, তাহলে অ্যাডিশনের ফলে পেলাম বন্ডিং মলিকুলার অরবিটাল। তাহলে যদি দুটো ওয়েভের সাবট্রাকশন করি তাহলে আমি কি পাবো, অ্যান্টি বন্ডিং অরবিটাল। চলো দেখে নিই। এইবার আমরা কি করছি, আগে যেহেতু অ্যাডিশন করেছি এবার আমি করছি সাবট্রাকশন। তবে তার আগে বলি, এই অ্যাডিশনটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই ঘটনাটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ওকে, তো অ্যাডিশন যদি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় তাহলে সাবট্রাকশনটা কি হবে, সাবট্রাকশন অফ টু অ্যাটমিক অরবিটাল, সেটা কি হবে, সেটা তখন হয়ে যাবে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো সাবট্রাকশন করছি, তো এই একটা অ্যাটমিক অরবিটাল নিই, এই প্লাস মাইনাস, এই একটা অ্যাটমিক অরবিটাল, এটাকে বলছি সাই এ। এখানে আমি নিলাম আর একটা অ্যাটমিক অরবিটাল, এটা হচ্ছে মাইনাস প্লাস, এবং এদের মধ্যে হচ্ছে সাবট্রাকশন, তো সাবট্রাকশন কখন হয়, যখন দুটো ওয়েভ বা দুটো অ্যাটমিক অরবিটাল বিপরীত দশায় ওভারল্যাপ করে। মানে প্লাসের সঙ্গে মাইনাসের ওভারল্যাপ হবে, মাইনাসের সঙ্গে প্লাসের ওভারল্যাপ হবে, এবং সেই ওভারল্যাপ ভালো হয় না, তখন আমরা কি বলি, দুটো ওয়েভ ফাংশনের মধ্যে কি হচ্ছে, সাবট্রাকশন হচ্ছে। আমার কি হচ্ছে, সাবট্রাকশন হচ্ছে। এটা হচ্ছে সাই বি। হলো, তো সাবট্রাকশন হলে, বিয়োগ করলে বাড়ে না কমে যায়, অবভিয়াসলি কমে যায়। তো এক্ষেত্রে যে ওয়েভ ফাংশনটা পাচ্ছি, মলিকুলার অরবিটালের যে ওয়েভ ফাংশনটা পাচ্ছি, সেক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব কি হয়ে যায়, কমে যায়। এটা প্লাস, ইলেকট্রন ঘনত্ব কি হয়ে যায় আমার, কমে যায়। যে মলিকুলার অরবিটালটা পেলাম তার ইলেকট্রন ঘনত্ব কি হয়ে গেল, কমে গেল। মানে যে দুটো অ্যাটমিক অরবিটালের মধ্যে সাবট্রাকশন হচ্ছিল তাদের দুটো নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ঘনত্ব কি হয়ে গেছে, কমে গেছে। ইলেকট্রন ঘনত্ব কমে যাওয়ার জন্য দুটি নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ বল কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। ফলে যে মলিকুলার অরবিটালটা তৈরি হচ্ছে তার স্টেবিলিটি কি করছে, ডিক্রিজ করে যাচ্ছে। স্টেবিলিটি ডিক্রিজ করলে এনার্জি কি হয়ে যায়, বেড়ে যায়, এবং এর ফলে যে মলিকুলার অরবিটালটা পাই তাকে আমরা বলছি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। অর্থাৎ স্টেবিলিটি কি করে, ডিক্রিজ করে, এবং তাই জন্য এটা কি হয়ে যায়, মোর এনার্জেটিক হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রন ডেন্সিটি বিটুইন টু নিউক্লিয়াই কি হচ্ছে, ডিক্রিজ করে যাচ্ছে। সাবট্রাকশন হচ্ছে, তাই কি করছে, ডিক্রিজ করে যাচ্ছে। ওকে, ডিক্রিজ করে যাচ্ছে। তো এতক্ষণ তো আমরা পিকচার দিয়ে বুঝলাম, এবার একটু ম্যাথামেটিক্যালি বুঝি। দেখো, এই অ্যাটমিক অরবিটালটাকে আমি সাই এ বলেছি, এই অ্যাটমিক অরবিটালটাকে, এর ওয়েভ ফাংশনকে আমি কি বলেছি, সাই বি।
আমরা শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনে পড়েছিলাম সাই হ্যাজ নো ফিজিক্যাল মিনিং বাট সাই স্কোয়ার হ্যাজ কি ফিজিক্যাল মিনিং। সাই স্কোয়ারের সাহায্যে আমরা কি জানতে পারি? সাই স্কোয়ার gives us the information about the probability of finding electron around the nucleus. সাই স্কোয়ার আমাকে কি জানায়? যে নিউক্লিয়াসের চারিদিকে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি, সেটা আমাকে কে জানায়? সাই স্কোয়ার জানায়। তো আমি এটাকে লিখছি সাই স্কোয়ার, এটাকে লিখছি সাই স্কোয়ার। ওকে, তো এই দুটোকে যদি বিয়োগ করি, দেখো সাবট্রাকশন হচ্ছে মানে এই দুটো ওয়েভ ফাংশনকে আমি বিয়োগ করব। দুটো ওয়েভ ফাংশনকে যদি আমি বিয়োগ করি তাহলে পাচ্ছি কি সাই এ মাইনাস সাই বি। তাহলে করলে কি হবে? সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার মাইনাস 2 সাই এ সাই বি। তার মানে দেখো এই যে মলিকুলার অরবিটাল, এই যে মলিকুলার অরবিটালের যে ইলেকট্রন ঘনত্ব সেটা কি করছে? কমে যাচ্ছে। কতটা কমে যাচ্ছে? 2 সাই এ সাই বি পরিমাণ কি হচ্ছে? কমে যাচ্ছে। এই যে মলিকুলার অরবিটালটা তৈরি হচ্ছে তার ইলেকট্রন ঘনত্ব এই 2 সাই এ সাই বি পরিমাণ কি হচ্ছে? কমে যাচ্ছে, অর্থাৎ ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে। ইলেকট্রন ঘনত্ব কমে গেলে দুটো নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ বল বৃদ্ধি পায়, আর বিকর্ষণ বল বৃদ্ধি পেলে যে মলিকুলার অরবিটাল তৈরি হয় সেটা আনস্টেবল হয়ে যায়, মোর এনার্জেটিক হয়, এবং তার নাম আমি কি দিয়েছি? অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল। তো আগেরটায় চলে এসো, এই জিনিসটা আমরা একটু ম্যাথামেটিক্যালি বুঝি। দেখো সাই হ্যাজ নো ফিজিক্যাল মিনিং বাট সাই স্কোয়ার হ্যাজ ফিজিক্যাল মিনিং। সাই স্কোয়ার আমাকে কি জানায়? নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘনত্ব কত সেটা আমাকে সাই স্কোয়ার জানায়। তো সাই স্কোয়ার, সাই স্কোয়ার, তো এখানে কি হচ্ছে? দুটো ওয়েভ ফাংশনের মধ্যে অ্যাডিশন হচ্ছে। তো অ্যাডিশন হচ্ছে মানে আমি কি লিখবো? সাই এ প্লাস সাই বি হোল স্কোয়ার। তাহলে করলে আমি কি পাচ্ছি? সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার প্লাস 2 সাই এ সাই বি, 2 সাই এ সাই বি, 2 সাই এ সাই বি। তো অ্যাডিশন করলে কি হচ্ছে? আমার ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। কতটা বৃদ্ধি পাচ্ছে? এই 2 সাই এ সাই বি পরিমাণ ইলেকট্রন ঘনত্ব আমার কি করছে? বৃদ্ধি পাচ্ছে। আর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে দুটো নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ বল কমে যায়, অর্থাৎ যে মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে তার স্টেবিলিটি বেড়ে যায়, লেস এনার্জেটিক হয়, এবং যে মলিকুলার অরবিটালের নাম কি? বিএমও, বন্ডিং মলিকুলার অরবিটাল। তো এইভাবে কি হয়? অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল এবং বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হয়। এবার এখানে একটা কথা বলার আছে যে যখন দুটো অ্যাটমিক অরবিটালের লিনিয়ার কম্বিনেশন হবে সেই দুটো অ্যাটমিক অরবিটালের এনার্জি কি হতে হবে? সমান হতে হবে। তাদের এনার্জি কি হতে হবে? সমান হতে হবে। চলো এবার একটা ডায়াগ্রামের সাহায্যে বুঝে নিই। এই হচ্ছে আমার একটা পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম, বা এটা হচ্ছে শক্তি ডায়াগ্রাম, এনার্জি ডায়াগ্রাম, এনার্জি ডায়াগ্রাম, এনার্জি ডায়াগ্রাম। তো এখানে আমি নিচ্ছি একটা অ্যাটমিক অরবিটাল, এই হচ্ছে আমার একটা অ্যাটমিক অরবিটাল, এপাশে নিলাম একটা অ্যাটমিক অরবিটাল। ওকে, তো এই দুটো অ্যাটমিক অরবিটালের মধ্যে লিনিয়ার কম্বিনেশন হবে। লিনিয়ার কম্বিনেশন দুভাবে হয়, একটা অ্যাডিশন, অ্যাডিশন হলে আমরা কি পাই? বন্ডিং মলিকুলার অরবিটাল, অর্থাৎ এই দুজনের অ্যাডিশনের ফলে একটা মলিকুলার অরবিটাল পাবো, সেটা হচ্ছে কি? আমার বিএমও, বিএমও, এবং বিএমওর এনার্জি কি? কম, তাই এনার্জি ডায়াগ্রামে ও কি থাকবে? নিচের দিকে থাকবে। আর সাবট্রাকশন হলে কি পাবো? অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, যার এনার্জি কি? বেশি, তাই ডায়াগ্রামে তার শক্তি কি হবে? বেশি হবে, অর্থাৎ ডায়াগ্রামে সে উপরের দিকে থাকবে। তাহলে এই তৈরি হলো আমার এ বি এমও, এ বি এমও। এই আমার অ্যান্টি বন্ডিং তৈরি হলো, আর এই আমার বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হলো, এই আমার বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হলো। তোমরা বইগুলোতে এইরকম একটা নিশ্চয়ই এনার্জি ডায়াগ্রাম দেখেছো, বইগুলোতে এইভাবে এনার্জি ডায়াগ্রাম কি করা আছে? তৈরি করা আছে। এবার আমি কি বলেছি? দুটো অ্যাটমিক অরবিটাল যখন কম্বিনেশন করে তখন ওদের এনার্জি কি হয়? সেম হয়। তার মানে এই অ্যাটমিক অরবিটালের এনার্জি যদি 10 ইলেকট্রন ভোল্ট হয়, এরও আমি ধরছি 10 ইলেকট্রন ভোল্ট, এবং যখন দুজনে কম্বিনেশন করছে দুটো এনার্জি লেভেলে ভেঙে যাচ্ছে, একটা বন্ডিং এমও, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং এমও। ওকে, এবং সেখানে বন্ডিং এমোর এনার্জি কি? কম, তাই এটা আমি ধরলাম 5 ইলেকট্রন ভোল্ট, আর এটা কত? বেশি, তাই আমি এটা ধরলাম 15 ইলেকট্রন ভোল্ট। দেখো
এই দুটো এনার্জি যখন কম্বিনেশন করছে তখন টোটাল এনার্জি কত হচ্ছে 20, এবং সেটা ভেঙে যাচ্ছে কিভাবে, সেই 20 অ্যামাউন্ট অফ এনার্জি ভেঙে যাচ্ছে কি করে, অ্যান্টি বন্ডিং পাচ্ছে 15 ইলেকট্রন ভোল্ট আর বন্ডিং এমও পাচ্ছে কত 5 ইলেকট্রন ভোল্ট। 15 + 5 করো, দেখো সেই 20 পাচ্ছ, সেই 20 পাচ্ছ। ওকে, যেহেতু অ্যান্টি বন্ডিং এনার্জি বেশি তাই ওকে 15 দিয়েছি, বন্ডিং মলিকুলার অরবিটাল এনার্জি কম তাই একে কি দিয়েছি 5 দিয়েছি। ওকে, তো এইভাবে ও দুটো এনার্জি লেভেলে ভেঙে যায়, একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং এমও, একটা হচ্ছে বন্ডিং এমও। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এ বি দ্য এনার্জি দ্য এনার্জি দ্য এনার্জি অফ the energy of anti-bonding BMO মানে anti-bonding MO, anti-bonding molecular orbital is more than that of BMO, অর্থাৎ অ্যান্টি-বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি কি হয় কম হয়। ওকে, অ্যান্টি-বন্ডিং এর বেশি হয়। তো এই তো আমরা জানলাম যে দুটো অ্যাটমিক অরবিটাল কিভাবে কম্বিনেশন করে। এইবার আমরা শিখব দুটো অ্যাটমিক অরবিটালের কম্বিনেশনের ফলে কি কি মলিকুলার অরবিটাল তৈরি হয় বা কি কি আণবিক কক্ষক তৈরি হয়। তো চলো দেখি নেক্সট। চলো, তো ফার্স্টে যে কোনো পরমাণুর মধ্যে ফার্স্ট অরবিটালটা কি থাকে 1s, তারপরে কি আসে 2s, ওকে, তারপরে কি আসে 2p, এইভাবে আসে। তো ফার্স্টে আমি দুটো 1s অ্যাটমিক অরবিটালের মধ্যে কম্বিনেশন করছি। এই একটা 1s অ্যাটমিক অরবিটাল, এই একটা 1s অ্যাটমিক অরবিটাল। তো দুটো অ্যাটমিক অরবিটালের মধ্যে যখন কম্বিনেশন হবে, লিনিয়ার কম্বিনেশন হবে, সেটা দু রকম ওয়েতে হতে পারে। এক কি অ্যাডিশন হতে পারে, অ্যাডিশন হলে পাবো বন্ডিং এমো, আর সাবস্ট্রাকশন হতে পারে, সাবস্ট্রাকশন হলে পাবো কি অ্যান্টি বন্ডিং এমো। তো এবার যখন দুটো 1s এর মধ্যে কম্বিনেশন হবে বা ওভারল্যাপ হবে, তো সেটা কিভাবে হবে, তার মানে দুটো এস অরবিটালের মধ্যে যখন ওভারল্যাপ হয় সেই ওভারল্যাপটা কি হয় হেড অন ওভারল্যাপ হয়। যখন দুটো এস অরবিটাল ওভারল্যাপ করে তখন তাকে কি বলি হেড অন ওভারল্যাপ বলি। হেড অন ওভারল্যাপের ফলে কি তৈরি হয় সিগমা বন্ড। এখানে সিগমা বন্ড হবে না, এখানে হবে সিগমা অরবিটাল, এখানে হবে সিগমা অরবিটাল। তো দুটো 1s এর কম্বিনেশন হচ্ছে, কম্বিনেশন হয়ে যখন অ্যাডিশন হচ্ছে তখন আমি পাচ্ছি সিগমা 1s বন্ডিং এমো আর পাচ্ছি সিগমা স্টার 1s অ্যান্টি বন্ডিং এমো, অর্থাৎ পাচ্ছি একটা বন্ডিং এমো, পাচ্ছি একটা অ্যান্টি বন্ডিং এমো। এবং তুমি যদি খেয়াল করো দুটো অ্যাটমিক অরবিটালের কম্বিনেশনে আমি দুটো মলিকুলার অরবিটাল পাচ্ছি, এটাকে আমি বলছি বিএমও আর এটাকে বলছি আমি এবিএমও। অ্যান্টি বন্ডিং এমোকে স্টার দিয়ে চিহ্নিত করা হয়। কোনো অরবিটালের উপরে, কোনো মলিকুলার অরবিটালের উপরে যদি তুমি স্টার চিহ্ন দেখো তাহলে বুঝবো ওটা অ্যান্টি বন্ডিং। ওকে, তাহলে দেখো দুটো অ্যাটমিক অরবিটাল কম্বিনেশন করছে, দুটো মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে, একটা বন্ডিং, একটা হচ্ছে কি অ্যান্টি বন্ডিং। অ্যান্টি বন্ডিংকে আমরা স্টার দিয়ে চিহ্নিত করছি। তার মানে তোমার যদি বন্ডিং তৈরি হয় অতি অবশ্যই একটা অ্যান্টি বন্ডিং তৈরি হবে। তোমার যদি কম্বিনেশনের ফলে বন্ডিং তৈরি হয় তো অতি অবশ্যই অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল তৈরি হবে। আর দুটো এস এর মধ্যে যখন কম্বিনেশন হবে বা ওভারল্যাপ হবে সেটা কি হয় সবসময় হেড অন ওভারল্যাপ হবে, সবসময় হেড অন ওভারল্যাপ হয়। আর হেড অন ওভারল্যাপের জন্য আমি পেলাম কি সিগমা 1s আর সিগমা স্টার 1s। ওকে, তো এবার দেখো দুটো 2s এর মধ্যে করছি। 2s যখন দুটো 2s মানে দুটো s এর মধ্যে কম্বিনেশন হবে তখন আমি দুটো অরবিটাল পাবো, একটা বন্ডিং পেলে একটা অ্যান্টি বন্ডিং পাবো। তো বন্ডিংটাকে আমি লিখছি সিগমা 2s, কারণ s এর মধ্যে যে ওভারল্যাপটা হবে সেটা হেড অন ওভারল্যাপ হবে। তো এর একটা অ্যান্টি বন্ডিং পাবো, সেটা কি হবে সিগমা স্টার 2s। এবার বলো বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এর মধ্যে কার শক্তি বেশি, অ্যান্টি বন্ডিং এর শক্তি বেশি, মানে সিগমা 1s এর থেকে সিগমা স্টার 1s এর শক্তি কি বেশি, সিগমা 2s এর থেকে সিগমা স্টার 2s এর শক্তি কি বেশি। ওকে, এবার আমি একটা চিত্র এঁকে দেখাই। তো এই ধরো একটা 2s, এই ধরো একটা 2s, দুটো 2s এর মধ্যে যখন অ্যাডিশন হয় তখন অরবিটাল গুলোকে দেখতে কেমন লাগে, তখন অরবিটাল গুলোকে এইভাবে দেখতে লাগে। এটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাক্সিস, ঠিক এইরকম দেখতে লাগে, ঠিক এইরকম দেখতে লাগে।
এইটা হচ্ছে আমার ইন্টারমলিকুলার অ্যাক্সিস, এই হচ্ছে একটা নিউক্লিয়াস, আর এই হচ্ছে আর একটা নিউক্লিয়াস। এটা হচ্ছে একটা 2n নিউক্লিয়াস, এটা হচ্ছে আর একটা 2s এর নিউক্লিয়াস, 2s 2s। এটা হচ্ছে একটা 2s এর নিউক্লিয়াস, এটা হচ্ছে একটা 2s এর নিউক্লিয়াস। আর এইগুলো কি? এইগুলো হচ্ছে সব ইলেকট্রন, এই সব ইলেকট্রন। তাহলে অ্যাডিশন হলে ইলেকট্রন ঘনত্ব কি হয়ে যায়? বেড়ে যায়। ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, তা দুটো নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেলে ওদের মধ্যে বিকর্ষণ কি হয়? কম হয়, তখন হয় বন্ডিং মলিকুলার অরবিটাল, এটাকে লিখছি সিগমা 2s। এবার যখন সাবস্ট্রাকশন হয়, তখন এটা দেখতে কেমন লাগে? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, মলিকুলার অরবিটাল থিওরিতে ইন্টারমলিকুলার অ্যাক্সিসকে জেড অ্যাক্সিস ধরে নেওয়া হয়েছে, মানে জেড অ্যাক্সিসকে ইন্টারমলিকুলার অ্যাক্সিস ধরে নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ইন্টারমলিকুলার অ্যাক্সিস, এটাকে আমি ধরছি জেড অ্যাক্সিস, বা যে এই যে ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস, তাকে আমি ধরছি জেড অ্যাক্সিস। এটা থিওরিতে ধরে নেওয়া হয়েছে। তাহলে এটা দেখতে কেমন হবে? এই এই যখন সাবস্ট্রাকশন হচ্ছে তখন ঠিক এইরকম দেখতে হয়। ওকে, ঠিক এইরকম দেখতে হয়। এবং এদের মধ্যে দিয়ে একটা ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস পাস করবে। এই একটা ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস এর মধ্যে দিয়ে পাস করলো, যেটা কি হলো? জেড অ্যাক্সিস। তো ভালো করে দেখো, এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এই হচ্ছে আমার নিউক্লিয়াস। তো এই দুটো নিউক্লিয়াসের মধ্যে কোনো ইলেকট্রন আছে? এই দুটো নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ঘনত্ব কি? অত্যন্ত কম। তো ইলেকট্রন ঘনত্ব কমে গেলে এদের মধ্যে বিকর্ষণ বল বেশি হবে এবং তৈরি হবে আমার অ্যান্টিবন্ডিং এমও, তৈরি হবে সিগমা স্টার 2s, সিগমা স্টার 2s। এটা হচ্ছে আমি অরবিটাল পিকচারের সাহায্যে দেখালাম। ওকে, এবার চলে আসি 1s হলো, 2s হলো, 1s 2s এর পর কি আসে? 2p। 1s 2s এর পর আসে কি? 2p। এইবার একটু ভালো করে মন দিয়ে দেখো, 2p, 2p অরবিটাল কটা গো? 2p অরবিটাল তিনটে, একটা হচ্ছে px, একটা হচ্ছে py, একটা হচ্ছে pz, px py pz। এবং আমি বলেছি যে যখন দুটো অ্যাটমিক অরবিটালের মধ্যে কম্বিনেশন হবে, তখন ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস আমরা কি ধরে নেবো? জেড ধরে নেবো। ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস আমরা কি ধরে নেবো? জেড ধরে নেবো। তার মানে যখন দুটো টুপির মধ্যে হবে, যখন দুটো টুপির মধ্যে কম্বিনেশন হবে, তখন ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস কি হবে? জেড। ইন্টার নিউক্লিয়ার অ্যাক্সিস কি হবে? জেড। তো আমি একটু এঁকে দেখাচ্ছি। এই ধরো, এই এই আর একটা টুপি নিচ্ছি, কারণ দুটো টুপি নিতে হবে আমাকে। এই এই ওকে, এটা হচ্ছে আমার জেড অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। তো এটাও হচ্ছে আমার জেড, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। তো এই বরাবর আছে কি? আমার পিজেড, এই বরাবর আছে আমার পিজেড। তাহলে কম্বিনেশনটা হবে কোন বরাবর? জেড অ্যাক্সিস বরাবর, মানে এই বরাবর কম্বিনেশন হবে, এই বরাবর, এই বরাবর এসে আমার কম্বিনেশন হবে, এই বরাবর কম্বিনেশন হবে। অর্থাৎ জেড অ্যাক্সিস কিভাবে আছে? এইভাবে জেড অ্যাক্সিস আছে, আর একটা জেড অ্যাক্সিস এইভাবে আছে, কম্বিনেশন এইভাবে হবে, কম্বিনেশন এইভাবে, অর্থাৎ এইভাবে হবে। অর্থাৎ দুটো জেড অ্যাক্সিসের মধ্যে, দুটো জেড অ্যাক্সিসের মধ্যে মুখোমুখি ওভারল্যাপ হবে, দুটো জেড অ্যাক্সিসের মধ্যে আমার মুখোমুখি ওভারল্যাপ হবে। তো জেড অ্যাক্সিস বরাবর কি আছে? পিজেড আছে। জেড অ্যাক্সিস বরাবর আমার কি আছে? পিজেড আছে, পিজেড। তার মানে দুটো পিজেড এর মধ্যে আমার মুখোমুখি ওভারল্যাপ হবে, আর মুখোমুখি ওভারল্যাপ হলে আমার তৈরি হবে সিগমা অরবিটাল, এবং আমি পাবো একটা সিগমা টু পিজেড বন্ডিং, আর বন্ডিং পেলে একটা অ্যান্টি বন্ডিং পাবো, সিগমা স্টার টু পিজেড অ্যান্টি বন্ডিং, সিগমা স্টার টু পিজেড অ্যান্টি বন্ডিং আমি পাবো। এইবার চলে এসো, পিএক্সটা কিভাবে আছে? পিএক্সটা দেখো এইভাবে আছে, এই হচ্ছে আমার পিএক্স, আর এদিকের পিএক্স কোনটা? এইভাবে এইভাবে এইভাবে, এই হচ্ছে এক পিএক্স, আর এই হচ্ছে আমার পিএক্স, এই পিএক্স। তো দুটো পিএক্স কিভাবে আছে? এইভাবে আছে, এইভাবে আছে। জেড অ্যাক্সিস কি বরাবর আছে? এইটা হচ্ছে আমার বুড়ো আঙুলটা হচ্ছে জেড অ্যাক্সিস, আর আমার এই তর্জনীটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। তো যখন জেড অ্যাক্সিস বরাবর ওভারল্যাপ হচ্ছে, কম্বিনেশন হচ্ছে, তো অর্থাৎ এইভাবে সে কম্বিনেশন হবে, এইভাবে সে কম্বিনেশন হবে। তো এইভাবে যখন কম্বিনেশন হবে, তখন আমার দুটো পিএক্স কিভাবে ওভারল্যাপ করছে? দুটো পিএক্স, দুটো পিএক্স এর সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে, দুটো পিএক্স এর সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে। সাইড ওয়াইজ ওভারল্যাপ হলে আমার তৈরি হবে পাই অরবিটাল, সাইড ওয়াইজ হলে আমার তৈরি হবে পাই অরবিটাল। তাহলে এই একটা টু পিএক্স আর এই একটা টু পিএক্স, এদের মধ্যে যখন ওভারল্যাপ হচ্ছে, সেটা সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে, হয়ে তৈরি হচ্ছে পাই টু পিএক্স বন্ডিং, আর বন্ডিং হলে একটা অ্যান্টি বন্ডিং হবে, পাই স্টার টু পিএক্স অ্যান্টি বন্ডিং হলো। এবার আছে দেখো ওয়াই, ওয়াইটা কিভাবে আছে? এইভাবে আছে, এই ওয়াইটা কিভাবে আছে? এই, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার ওয়াই। তো দুটো ওয়াই এর মধ্যে যখন ওভারল্যাপ হবে, তো সেটাও দেখো আমার সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে,
দুটো ওয়াইয়ের মধ্যেও যখন ওভারল্যাপ হচ্ছে সেটাও আমার কি হচ্ছে, সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রেও আমি পাই অরবিটাল পাচ্ছি। তাহলে এখানে আমি লিখছি 2py আর 2py হলো, এদের মধ্যে যখন কম্বিনেশন হবে তখন আমি পাচ্ছি পাই টু পিওয়াই বন্ডিং পেলাম। তো একটা আমি অ্যান্টি বন্ডিং পাবো, সেটা হচ্ছে পাই স্টার টু পিওয়াই। সেটা কি পাবো, পাই স্টার টু পিওয়াই। ওকে, তো এই কটা আণবিক কক্ষক আমাদের জানতে হবে। আমাদের সিলেবাসে যেটুকুনি আছে সেইটুকুনি আমি বলে দিলাম। আমাদের সিলেবাসে এই কটা আণবিক কক্ষকের কথা বলে দেওয়া আছে, অর্থাৎ 1 থেকে 20 ইলেকট্রন, 1 থেকে 20 ইলেকট্রন বিশিষ্ট অণুগুলোর ক্ষেত্রে আমাদের মলিকুলার অরবিটাল থিওরিতে দেওয়া আছে। ওকে, তো আমাদের মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী বা আমাদের সিলেবাস অনুযায়ী এই কটা আণবিক কক্ষকের প্রয়োজন আছে, অর্থাৎ 1 থেকে 20 ইলেকট্রন বিশিষ্ট অণু অবধি আছে। ওকে, তো এই তো দেখলাম যে অ্যাটমিক অরবিটাল থেকে আমরা মলিকুলার অরবিটাল পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে এই মলিকুলার অরবিটালে ইলেকট্রন ভর্তি হবে কি করে? এই মলিকুলার অরবিটালে ইলেকট্রনের ভর্তি কিভাবে হবে, এবং মলিকুলার অরবিটাল বা আণবিক কক্ষকে ইলেকট্রনের ভর্তি আফবাউ নীতি অনুসারে হবে, অর্থাৎ আণবিক কক্ষকে ইলেকট্রনের ভর্তি আফবাউ নীতি অনুসারে হবে। সেটা কি বলছে, কম শক্তি সম্পন্ন আণবিক কক্ষকে ইলেকট্রন আগে প্রবেশ করবে, বেশি শক্তি সম্পন্ন আণবিক কক্ষকে ইলেকট্রন পরে প্রবেশ করবে। অর্থাৎ আণবিক কক্ষকে ইলেকট্রনের ভর্তি কেমন হবে তার জন্য আমার জানা দরকার আণবিক কক্ষকের শক্তির ক্রম, অর্থাৎ এনার্জি সিকোয়েন্স অফ দ্য মলিকুলার অরবিটাল। তো এইবার আমরা পড়তে চলেছি আফবাউ নীতি অনুসারে এনার্জি সিকোয়েন্স অফ দ্য মলিকুলার অরবিটালস, আণবিক কক্ষকের শক্তির ক্রম। তো দেখো আমি লিখে দিয়েছি, আফবাউ নীতি অনুসারে আণবিক কক্ষকগুলি ইলেকট্রন দ্বারা ভর্তি হয়, আণবিক কক্ষকগুলি ইলেকট্রন দ্বারা ভর্তি হয়। অর্থাৎ আমরা এবার জানবো এনার্জি সিকোয়েন্স অফ দ্য এমও মলিকুলার অরবিটাল, এনার্জি সিকোয়েন্স অফ দ্য এমও। এই এনার্জি সিকোয়েন্সকে আমি দুটো ভাগে ভাগ করেছি। কেন দুটো ভাগে ভাগ করেছি সেটা আমি পরে এক্সপ্লেইন করব। আগে চলো আমরা এনার্জি সিকোয়েন্সগুলো দেখে নিই। এনার্জি সিকোয়েন্স অফ দ্য মলিকুলার অরবিটাল আমরা দেখে নিই। প্রথমে আমরা করছি Li2 থেকে Li2, বেরিলিয়াম 2, B2, C2, N2 এই অবধি আমরা আণবিক কক্ষকের শক্তির ক্রম পড়ব। ওকে, তারপরে আমরা পড়ব O2, F2, Ne2 এদের আণবিক কক্ষকের শক্তির ক্রম পড়ব। তো আগে এটার দেখে নিই, তারপরে এটার দেখব। তো দেখো আমি আগেই বলেছি অ্যান্টি বন্ডিং এর শক্তি বন্ডিং এর থেকে কি বেশি। যেমন দেখো 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 সিগমা স্টার 1s এর শক্তি সিগমা 1s এর থেকে বেশি, সিগমা স্টার 2s এর শক্তি সিগমা 2s এর থেকে কি বেশি, অ্যান্টি বন্ডিং এর শক্তি বন্ডিং এর থেকে বেশি, এটা যেন খেয়াল থাকে। তো ফার্স্টে আমার কোন অরবিটাল আসে গো, ফার্স্টে আসে আমার 1s, ফার্স্টে আসে আমার 1s। তো ফার্স্টে আমার আসছে সিগমা 1s, সিগমা 1s ফার্স্টে আমরা পেয়েছি কি সিগমা 1s। দেখো ফার্স্ট আমরা পেয়েছি কি সিগমা 1s, সিগমা 1s, কারণ বন্ডিং এর শক্তি অ্যান্টি বন্ডিং এর থেকে কম, তাই ফার্স্টে আমি লিখলাম সিগমা 1s। তারপরে কি আসবে, তারপরে আসবে সিগমা স্টার 1s, তারপরে আসবে সিগমা স্টার 1s। 1s এর পর কে আসে, 2s আসে স্যার, তাহলে তারপরে আসবে সিগমা 2s, সিগমা 2s এর থেকে বেশি কি হয়, সিগমা স্টার 2s। ওকে, তাহলে 2s এর পর কে আসবে 2p, 2s এর পর কে আসবে 2p। 2p এর মধ্যে কে কে আছে, দেখো 2p এর মধ্যে কি পেয়েছি, 2p এর মধ্যে 2pz পেয়েছি, তারপরে পাই 2px পেয়েছি, তারপরে পাই 2py পেয়েছি। তো চলো চলো সিগমা স্টার 2s এর পর আমরা আসছি সিগমা 2pz, আমরা আসছি সিগমা 2pz। তারপরে কি আসবে, তারপরে আসবে পাই এর দল, পাই 2px অ্যান্ড পাই 2py। এই পাই 2px এবং পাই 2py এদের মধ্যে শক্তি হচ্ছে সমান হয়, পাই 2px আর পাই 2py এই দুটো বন্ডিং অরবিটালের মধ্যে শক্তি কি হয়, সমান হয়। ওকে, অর্থাৎ এখানে একটা ইলেকট্রন ঢুকবে, তারপরে এখানে ঢুকবে, তারপরে এখানে ঢুকবে, আবার এখানে যাবে, এইভাবে হবে। তো পাই 2px এর পরে আমার আসে আসে পাই স্টার 2px ইজ ইকাল টু আসবে পাই স্টার 2py। অর্থাৎ
বন্ডিং এর মতো অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রেও 2px ইজিক্যাল টু কি হবে 2py হবে। তারপরে লাস্ট আসবে আমার সিগমা স্টার 2pz, লাস্ট আসবে আমার সিগমা স্টার 2pz। এটা হচ্ছে O2 F2 Ne2 এর ক্ষেত্রে আণবিক কক্ষকের শক্তির ক্রম। অর্থাৎ ইলেকট্রন আগে 1s সিগমা 1s এ ঢুকবে, তারপর ভর্তি হয়ে যাওয়ার পর ইলেকট্রন যাবে সিগমা স্টার 1s এ, তারপর যাবে সিগমা 2s, সিগমা 2s ভর্তি হয়ে যাওয়ার পর যাবে সিগমা স্টার 2s। এইভাবে ইলেকট্রনগুলো কি করবে কক্ষকগুলির মধ্যে প্রবেশ করতে থাকবে, ক্রমান্বয়ে প্রবেশ করতে থাকবে। এবার দেখবে তোমাদের বইগুলোতে দেখবে এইভাবে লেখা আছে কে 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 কে। ওকে, যখন বইগুলোতে দেখবে ইলেকট্রন বিন্যাস মানে আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস দেখবে, সেখানে দেখো লেখা থাকবে কে কে, তারপরে লেখা থাকবে সিগমা 2s, তারপরে লেখা থাকে সিগমা স্টার 2s, তারপরে হচ্ছে সিগমা 2pz। এটা হচ্ছে O2 F2 Ne2 এর ক্ষেত্রে। তারপরে ঠিক এইভাবে চলতে থাকবে, ঠিক এইভাবে চলতে থাকবে, আমি আর লিখলাম না, ঠিক এইভাবে চলতে থাকবে, আমি আর লিখলাম না। তো এই কে কেটা লেখা হয় কেন? 1s অরবিটাল কোথায় থাকে? 1s অরবিটাল কে কক্ষে থাকে, 1s অরবিটাল কে কক্ষে থাকে, তাই এই সিগমা 1s এর জন্য এই কে, আর সিগমা স্টার 1s এর জন্য এই কে। ওকে, তাহলে কি বললাম, এই কেটা সিগমা 1s এর জন্য, এই কেটা সিগমা স্টার 1s এর জন্য, এছাড়া আর কিছুই নয়। এবার চলে আসি, আমি প্রথমেই বলেছি এনার্জি সিকোয়েন্সকে আমি দুভাগে ভাগ করব, একটা হচ্ছে O2 F2 Ne2 এর জন্য, আর একটা আমি করছি Li2 Be2 B2 C2 আর N2 এর জন্য। তো এদের ক্ষেত্রে আণবিক কক্ষকের শক্তির ক্রম কি হয়? তো আগের মতোই হয়, মোরাললেস সবই সেম, মানে তুমি বলতে পারো 96% সেম, 4% আলাদা আছে, সেটা আমরা দেখব। সিগমা 1s, তারপরে কি হবে সিগমা স্টার 1s হলো, তারপরে আসছে আমার সিগমা 2s, তারপরে আসবে কি সিগমা স্টার 2s। এইবার 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 দেখো এখানে সিগমা স্টার 2s এর পর কি আছে, সিগমা 2pz আছে, 2s এর পর কি আছে 2pz আছে, কিন্তু কিন্তু এখানে 2s এর পর 2pz থাকবে না, 2s এর পর 2pz থাকবে, এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। ওকে, কিন্তু এখানে সেই জিনিসটা ঘটবে না, এখানে একটা অ্যাবনর্মাল কন্ডিশন ঘটবে, অর্থাৎ 2s এর পর 2pz থাকবে না, তারপর চলে আসবে পাই টু পিএক্স ইজিক্যাল টু কি হবে পাই টু পিওয়াই, এবং তারপরে আসবে ওই সিগমা টু পিজেড, তারপরে আসবে আমার সিগমা টু পিজেড। ওখানে টু স্টার্ট টু এস এর পর টু পিজেড ছিল, এখানে স্টার্ট টু এস এর পরে টু পিজেড নেই, তার থেকে দূরে চলে গেছে, এটা হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন, আর ওটা হচ্ছে নর্মাল কন্ডিশন। সিগমা টু পিজেড এর পর কি আসবে, সিগমা টু পিজেড এর পর আসবে পাই স্টার টু পিএক্স ইজিক্যাল টু পাই স্টার টু পিওয়াই, এবং অ্যাট লাস্টে যেটা থাকবে সিগমা স্টার টু পিজেড। ওকে, তো এটা হচ্ছে আমার অ্যাবনর্মাল কন্ডিশন, এটা হচ্ছে আমার নর্মাল কন্ডিশন। ওকে, এখানে 2s এর পর কে থাকবে 2pz, কিন্তু এখানে সিগমা স্টার 2s এর পর সিগমা 2pz থাকবে না, সেটা কি করবে দূরে চলে যাবে, সেটা কি করবে দূরে চলে যাবে, এবং এটা তোমাকে মুখস্থ করতে হবে। এই আণবিক কক্ষকের শক্তির ক্রম তোমাকে মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। এক্ষেত্রেও তাই আসবে কে কে করে সিগমা 2s সিগমা স্টার 2s, এইভাবে এইভাবে চলতে থাকে। ওকে, এক্ষেত্রেও কে কে আসবে। তোমাদের মনে এবার প্রশ্ন জাগছে যে এখানে সিগমা স্টার 2s এর পর সিগমা স্টার 2pz হলো নর্মাল কন্ডিশন, এখানে সিগমা স্টার 2s এর পর সিগমা 2pz থাকলো না, সেটা দূরে চলে গেল, অ্যাবনর্মাল কন্ডিশন। কেন এরকম হলো, কেন এরকম হলো? তার কারণ বলা হয় sp মিক্সিং, তার কারণ sp মিক্সিং। এইখানটায় Li2 থেকে N2 তে sp মিক্সিং হয়, অর্থাৎ s আর p অরবিটাল মিক্সড করে sp মিক্সিং হয়। ওকে, এখানে কিন্তু sp মিক্সিং হয় না, নো sp মিক্সিং, নো sp মিক্সিং। এই sp মিক্সিং কি, sp মিক্সিং কি সেটা তোমাদের সিলেবাসে নেই, সেটা তোমাদের সিলেবাসে নেই, তবু তোমাদের জন্য আমি ছোট্ট করে এই জিনিসটার ব্যাখ্যা করছি, ছোট্ট করে এই জিনিসটার ব্যাখ্যা আমি তোমাদের দিচ্ছি। দেখো মলিকুলার অরবিটাল থিওরিতে একটা রুল আছে, সেটাকে বলা হয় নন ক্রসিং রুল, সেটাকে কি বলা হয় নন ক্রসিং রুল। সেই রুলে কি বলছে, যে দুটো অ্যাটমিক অরবিটাল কম্বিনেশন করতে আসবে সেই দুটি অ্যাটমিক ভুল বললাম, নন ক্রসিং রুলে বলছে দুটো মলিকুলার অরবিটালের সিমেট্রি যদি সেম হয়, দুটি মলিকুলার অরবিটালের সিমেট্রি যদি সেম হয় এবং ওদের মধ্যে যদি এনার্জি গ্যাপ কম থাকে, তাহলে সেই দুটো মলিকুলার অরবিটালের মধ্যে ইন্টারাকশন বা বিকর্ষণ কি হয় অত্যন্ত বেশি হয়। তাহলে কি বললাম,
নন ক্রসিং রুলে আমাকে কি বলছে, বলছে দুটো মলিকুলার অরবিটালের সিমেট্রি যদি সমান হয় এবং ওদের মধ্যে এনার্জি গ্যাপটা যদি কম হয়, ওদের মধ্যে বিকর্ষণ বলটা কি হবে, বেশি হবে। এবং বিকর্ষণ বল হওয়ার কারণে যে মলিকুলার অরবিটালটা উপরে আছে, যে মলিকুলার অরবিটালটা হায়ার এনার্জি লেভেলে আছে, সেটা আরো হায়ার এনার্জি লেভেলে চলে যাবে, আর যে মলিকুলার অরবিটালটা লোয়ার এনার্জি লেভেলে আছে সে আরো নিচে চলে যাবে। তাহলে কি বললাম, বিকর্ষণের ফলে হায়ার মলিকুলার অরবিটাল, হায়ার এনার্জেটিক মলিকুলার অরবিটাল আরো হায়ার এনার্জি লেভেলে চলে যাবে, আর যে লোয়ার এনার্জেটিক মলিকুলার অরবিটাল সেটা আরো লোয়ার এনার্জি লেভেলে চলে যাবে। এটাই হচ্ছে আমার নন ক্রসিং রুল, এটাই হচ্ছে আমার নন ক্রসিং রুল। এবং যখন দুটো মলিকুলার অরবিটালের মধ্যে এনার্জি গ্যাপ কম হয় তখন সেই দুটো মলিকুলার অরবিটাল কি হয়ে যায়, মিক্সিং করে যায়, সেখান থেকেই আসে এসপি মিক্সিং, সেখান থেকেই আসে কি এসপি মিক্সিং। তো নন ক্রসিং রুল কি বলছে, দুটো মলিকুলার অরবিটালের মধ্যে সিমেট্রি যদি সেম হয়, এনার্জি গ্যাপ যদি কম হয়, ওদের মধ্যে অত্যন্ত তীব্র বিকর্ষণ বল হবে, এবং যে হায়ার এনার্জেটিক মলিকুলার অরবিটাল সেটা গোস টু হায়ার এনার্জি লেভেল, লোয়ার এনার্জেটিক মলিকুলার অরবিটাল গোস টু লোয়ার এনার্জি লেভেল। হায়ারটা হায়ারে চলে যাবে, লোয়ারটা আরো লোয়ারে চলে যাবে। তো এই লিথিয়াম 2 থেকে N2 এর ক্ষেত্রে কি হয় চলো দেখে নিই। এই যে ভ্যালুগুলো আমি বসিয়েছি, এই ভ্যালুগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল বেসড, এক্সপেরিমেন্টাল ডেটা বেসড, এক্সপেরিমেন্টাল ডেটা বেসড, ডেটা বেসড। ওকে, আমি আবারও বলছি এই জিনিসটা তোমাদের সিলেবাসে নেই, তোমাদের সিলেবাসে এইগুলো নেই, তোমাদের ওইটা মুখস্থ করে নিতে হবে, শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য এই জিনিসটা আমি আসছি। দেখো এখানে দেখো লিথিয়াম, লিথিয়াম থেকে নাইট্রোজেন অবধি দেখো, লিথিয়াম থেকে নাইট্রোজেন অবধি দেখো এনার্জি গ্যাপ বিটুইন 2s and 2p, এনার্জি গ্যাপ বিটুইন 2s and 2p, 2s আর 2p অরবিটালের মধ্যে এনার্জি গ্যাপ কত, লিথিয়ামের ক্ষেত্রে 1.8, বেরিলিয়াম 2.8, বোরন 4.5, কার্বন 5.3, নাইট্রোজেন হচ্ছে 6.0। আর অক্সিজেন থেকে তুমি নিয়ন অবধি দেখো 15 ইলেকট্রন ভোল্ট, 20 ইলেকট্রন ভোল্ট, 26 ইলেকট্রন ভোল্ট। দেখো এই 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 অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন এদের ক্ষেত্রে 2s আর 2pর মধ্যে এনার্জি গ্যাপটা কি ম্যাক্সিমাম, এদের ক্ষেত্রে 2s আর 2pর মধ্যে এনার্জি গ্যাপটা কি ম্যাক্সিমাম। কিন্তু এদের ক্ষেত্রে লিথিয়াম থেকে নাইট্রোজেন, এদের ক্ষেত্রে 2s আর 2pর মধ্যে এনার্জি গ্যাপটা হচ্ছে আমার মিনিমাম, এনার্জি গ্যাপটা হচ্ছে মিনিমাম। এবার চলে এসো সিগমা 2s আর সিগমা 2pz, এই দুটো হচ্ছে একটা বন্ডিং এমও, বিএমও, এরা হচ্ছে বিএমও। ওকে, আর আছে কি, এরা হচ্ছে কি বিএমও, এরা হচ্ছে বিএমও, বন্ডিং মলিকুলার অরবিটাল। তো দুজনে যেহেতু বন্ডিং মলিকুলার অরবিটাল এবং দুজনেই যেহেতু সিগমা অরবিটাল, ওকে, তাই এদের সিমেট্রি কি হয়, সেম হয়, এদের সিমেট্রি কি হয়, সেম হয়, এদের সিমেট্রি কি হয়, সেম হয়, এদের সিমেট্রি সেম হয়। কারণ প্রথম কথা, এই দুজন বন্ডিং মলিকুলার অরবিটাল এবং এই দুজন সিগমা অরবিটাল, তো এদের সিমেট্রি কি হয়, সেম হয়। এবং সিমেট্রি শুধু সেম নয়, এই 2s, সিগমা 2s আর সিগমা 2pz, সিগমা 2s আর সিগমা 2pz এর মধ্যে এনার্জি গ্যাপ কি হয়, খুব কম হয়। লিথিয়াম থেকে নাইট্রোজেন অবধি গেলে এই সিগমা 2s আর সিগমা 2pz এর মধ্যে এনার্জি গ্যাপটা কি হয়, অত্যন্ত কম হয়, এনার্জি গ্যাপটা কি হয়, অত্যন্ত কম হয়। তো এনার্জি গ্যাপ এদের মধ্যে কম হওয়ার জন্য এই 2s আর 2pz এর মধ্যে বিকর্ষণ বল কি হয়, অত্যন্ত তীব্র হয়। এবং বিকর্ষণ বল তীব্র হওয়ার জন্য সিগমা 2s যেটা লোয়ার এনার্জি লেভেলে আছে সে আরো লোয়ারে চলে যাবে, আর সিগমা 2pz যেটা হায়ার এনার্জি লেভেলে আছে সেটা আরো হায়ার এনার্জি লেভেলে চলে যাবে। তাই লিথিয়াম থেকে নাইট্রোজেন অবধি, লিথিয়াম থেকে নাইট্রোজেন অবধি কি হয়, লিথিয়াম থেকে নাইট্রোজেন অবধি কি হয়, সিগমা 2s থেকে সিগমা 2pz অনেক দূরে চলে যায়, সিগমা 2s থেকে সিগমা 2pz অনেক দূরে চলে যায়। তাই সিগমা স্টারের পর সিগমা 2pz আসে না, সিগমা স্টার 2s এর পর পাই 2px আসে, তারপরে পাই 2pi এর পরে সিগমা 2pz চলে যায়। ওকে, বুঝতে পারলে? সেই জন্য এখানে সিগমা 2s বা সিগমা স্টার 2s এর সঙ্গে সিগমা 2pz এর মধ্যে গ্যাপটা কি হয়, অনেক বেশি হয়। এবার চলে এসো O2, F2 আর Ne2 এর ক্ষেত্রে, এদের ক্ষেত্রে চলে এসো, এদের ক্ষেত্রে এনার্জি গ্যাপটা কি ম্যাক্সিমাম, এদের ক্ষেত্রে 2s আর 2pর মধ্যে এনার্জি গ্যাপটা কি ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম এনার্জি গ্যাপ হওয়ার জন্য এক্ষেত্রে সিগমা 2s আর সিগমা 2pz, সিগমা 2s আর সিগমা 2pz
এদের মধ্যে বিকর্ষণ বল কি হয়? কম হয়। এদের মধ্যে বিকর্ষণ বল কি হয়? কম হয়। তো বিকর্ষণ বল কম হওয়ার জন্য বিকর্ষণ বল কম হওয়ার জন্য দেখো ঠিক সিগমা স্টার 2s এর পর সিগমা 2pz থাকে। এক্ষেত্রে বিকর্ষণ কম হওয়ার জন্য সিগমা স্টার 2s এর পরেই সিগমা 2pz থাকে। আর এদের মধ্যে বিকর্ষণ বল তীব্র হওয়ার জন্য সিগমা স্টার 2s এর অনেক পরে গিয়ে সিগমা 2pz পাওয়া যায়। সিগমা স্টার 2s এর অনেক পরে গিয়ে সিগমা 2pz পাওয়া যায়। অর্থাৎ সিগমা স্টার 2s এর পাশেই সিগমা 2pz পাওয়া যায় না, তার থেকে দূরে গিয়ে সিগমা 2pz পাওয়া যায়। ওকে, তো ঠিক আর এক রকম বিকর্ষণ হয় এর মধ্যে, সিগমা স্টার 2s আর সিগমা স্টার 2pz। সিগমা স্টার 2s এবং সিগমা স্টার 2pz এদের কি হয়? সিমেট্রি সেম হয়। এদের সিমেট্রি কি হয়? সেম হয়। এদের সিমেট্রি কি হয়? সেম হয়, কারণ এরা দুজনেই অ্যান্টি বন্ডিং। ওকে, তাহলে চলো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে কেন লিথিয়াম থেকে নাইট্রোজেন অবধি যে আণবিক কক্ষকের শক্তির ক্রম আছে, কেন সেখানে সিগমা স্টার 2s এর পরে সিগমা 2pz থাকছে না, তার থেকে দূরে গিয়ে সিগমা 2pz থাকছে। আর O2 F2 Ne2 এর ক্ষেত্রে সিগমা স্টার 2s এর পাশেই গায়েই সিগমা 2pz থাকছে। ওকে, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। ওকে, তাহলে তোমাদের 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 এই আণবিক কক্ষকের শক্তির ক্রমটা কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। এই আণবিক কক্ষকের শক্তির ক্রমটা তোমাদের মুখস্থ রাখতে হবে। চেঞ্জ শুধু এক জায়গায়, লিথিয়াম থেকে যখন নাইট্রোজেন অবধি থাকবো তখন সিগমা স্টার 2s থেকে সিগমা 2pz কোথায় চলে যাবে? দূরে চলে যাবে। আর যখন O2 F2 Ne2 করবো তখন সিগমা স্টার 2s এর পাশেই সিগমা 2pz থাকবে। এটাই হচ্ছে আমার পরিবর্তন। তো এতক্ষণ তো আমরা শিখলাম আণবিক কক্ষকের শক্তির ক্রম। আণবিক কক্ষকের শক্তির ক্রম অর্থাৎ আণবিক কক্ষকগুলিতে কিভাবে ইলেকট্রন ভর্তি হবে। এবার আমরা শিখব যে একটা আণবিক কক্ষকে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে। তো পাউলির অপবর্জন নীতি এবং হুন্ড সূত্র অনুযায়ী প্রতিটি আণবিক কক্ষকে সর্বাধিক 2টি ইলেকট্রন করে থাকতে পারে এবং সেই 2টি ইলেকট্রন অপোজিট স্পিনে থাকবে। সেই 2টি ইলেকট্রন আমার অপোজিট স্পিনে থাকবে। তাহলে চলো আমি সেটা লিখিয়ে দিচ্ছি যে পাউলির অপবর্জন নীতি ও হুন্ডের সূত্র অনুসারে পাউলির অপবর্জন নীতি ও হুন্ডের সূত্র অনুসারে প্রতিটি আণবিক কক্ষকে সর্বাধিক 2টি করে ইলেকট্রন থাকে। এবং ওই ইলেকট্রন দুটির ঘূর্ণন বিপরীতমুখী হয়। ওই ইলেকট্রন দুটির ঘূর্ণন বিপরীতমুখী হয়। ওকে, ওই ইলেকট্রন দুটির ঘূর্ণন বিপরীতমুখী হয়। ঠিক আছে, তো চলো এবার আমরা পড়ে নিই বন্ড অর্ডার, যেখান থেকে বেশি কোশ্চেন আমাদের দিয়ে থাকে। এই বন্ড অর্ডার থেকে আমাদের বেশি কোশ্চেন দিয়ে থাকে। তো বন্ড অর্ডার কি? বন্ড অর্ডারকে আমি সংক্ষেপে বিও বলে করছি। বন্ড অর্ডার হচ্ছে অণুগুলির মধ্যে বন্ধন গঠন করার ক্ষমতাই হচ্ছে, মানে বন্ধন গঠন করার সংখ্যাই হচ্ছে তোমার বন্ড অর্ডার। মানে বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু নাম্বার অফ বন্ডস formed in molecule। মানে একটা মলিকুলে যতগুলো বন্ড তৈরি হবে সেটাই হচ্ছে আর বন্ড অর্ডার। যেমন N2 মধ্যে দুটো নাইট্রোজেন অ্যাটমের মধ্যে 3টে বন্ড তৈরি হয়, তার মানে N2 বন্ড অর্ডার কত আসে? 3 আসে। N2 বন্ড অর্ডার 3 আসে। যেমন O2 বন্ড অর্ডার 2, তার মানে দুটো অক্সিজেন অ্যাটমের মধ্যে ডাবল বন্ড তৈরি হয়। অর্থাৎ বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু কি? দ্য নাম্বার অফ বন্ডস ফর্মড ইন দ্য মলিকুল। এই বন্ড অর্ডার ক্যালকুলেট করে কি করে? বন্ড অর্ডার ক্যালকুলেট করা হয় এই ফর্মুলার সাহায্যে, সেটা হচ্ছে NB মাইনাস NA বাই 2। NB মাইনাস NA বাই 2, যেখানে NB কি? যেখানে NB হচ্ছে
নাম্বার অফ ইলেকট্রনস ইন BMO মানে বন্ডিং মলিকুলার অরবিটাল, আর Na কি, A মানে অ্যান্টি বন্ডিং, তো নাম্বার অফ ইলেকট্রনস ইন ABMO অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালস। তো এই ফর্মুলার সাহায্যে NB - Na/2 এই ফর্মুলার সাহায্যে আমরা বন্ড অর্ডার বার করব, আর বন্ড অর্ডার বার করলেই আমরা বুঝে যাব যে ওই মলিকুলের মধ্যে কতগুলো বন্ড তৈরি হবে। ঠিক আছে, তো চলো নেক্সট। আচ্ছা, এই বন্ড অর্ডারের অ্যাপ্লিকেশন কি? বন্ড অর্ডারের অ্যাপ্লিকেশন কি? 1 নম্বর, দেখো ফার্স্ট অ্যাপ্লিকেশন 1 নম্বর বলছে বন্ড অর্ডারের মান যদি 0 হয়, বন্ড অর্ডারের মান 0 মানে দুটো পরমাণুর মধ্যে কোনো বন্ড তৈরি হবে না, আর দুটো পরমাণুর মধ্যে যদি কোনো বন্ড তৈরি না হয় তাহলে অণুটির কোনো অস্তিত্ব থাকবে না। দুটো পরমাণু যখন একটা বন্ডের সাহায্যে কম্বাইন করে তখনই তো অণু তৈরি হয়। তো যখন বন্ড অর্ডার 0 তখন দুটো পরমাণুর মধ্যে কোনো বন্ড তৈরি হবে না, মানে অণুটির কোনো অস্তিত্ব থাকবে না। তাই বলেছি বন্ড অর্ডারের মান 0 হলে অণুর কোনো অস্তিত্ব থাকে না। যেমন He2, Ne2 এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এদের কোনো অস্তিত্ব নেই, কারণ এদের বন্ড অর্ডারের মান 0। পরে আমি তোমাদের দেখিয়ে দেবো এদের বন্ড অর্ডারের মান কি করে 0 হয়। এবার পড়ছি বন্ড অর্ডার। বন্ড অর্ডারের সঙ্গে বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য এদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর বন্ড এনার্জির সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ বন্ড অর্ডার বাড়লে বন্ড এনার্জি বাড়ে, কিন্তু বন্ধন দৈর্ঘ্য কি হয়ে যায়? কমে যায়। বন্ড এনার্জি মানে হচ্ছে বন্ধন শক্তি বা বন্ধন বিয়োজন শক্তি। ওকে, তো এই হচ্ছে আমার বন্ড অর্ডারের অ্যাপ্লিকেশন। ওকে, তো অ্যাপ্লিকেশনটা ভালো করে শিখতে হবে, এই অ্যাপ্লিকেশনের উপরই তোমাদের কোশ্চেন দেবে। চলো নেক্সট। এইবার আমরা শিখব আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস কিভাবে লেখে। তো আমরা এখানে শিখছি O2 এর আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস। O2 এর মানে অক্সিজেনের অণুর আণবিক কক্ষক ইলেকট্রন বিন্যাস। ওকে, আচ্ছা, যখন আমি প্রথম শুরু করেছিলাম পড়ানোটা তখন তোমাদের বলেছিলাম যে O2 মধ্যে থাকে কটা ইলেকট্রন? 16টা ইলেকট্রন, জোড় সংখ্যক ইলেকট্রন, কিন্তু ওর ম্যাগনেটিক বিহেভিয়ার ডায়াম্যাগনেটিক হয় না, হয় কি? প্যারাম্যাগনেটিক। চলো সেই জিনিসটার ব্যাখ্যা আমরা দেখি, কেন O2 ম্যাগনেটিক বিহেভিয়ার প্যারাম্যাগনেটিক হয়। O2 এমও ইলেকট্রন বিন্যাস। তো এমও ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে আমার এনার্জি সিকোয়েন্স অফ দ্য মলিকুল লাগবে, যেটা আমি কিছুক্ষণ আগেই শিখিয়েছি। এবং প্রতিটি আণবিক কক্ষকে কটা করে ইলেকট্রন থাকে? প্রতিটি আণবিক কক্ষকে আমার সর্বাধিক 2টি করে ইলেকট্রন থাকে। তো এনার্জি সিকোয়েন্স মানে কোন এনার্জি সিকোয়েন্সটা আমি ইউজ করব O2 ক্ষেত্রে? দেখো O2 ক্ষেত্রে আমি এই এনার্জি সিকোয়েন্সটা কি করব? ব্যবহার করব, এবং প্রত্যেকটা মলিকুলার অরবিটালে দুটো করে থাকবে। সিগমা 1s এ দুটো থাকবে, সিগমা স্টার 1s এ দুটো থাকবে, সিগমা 2s এ দুটো থাকবে, সিগমা স্টার 2s এ দুটো থাকবে, সিগমা 2pz এ দুটো থাকবে। ওকে, চল আমরা লিখছি। ফার্স্টে কি আসে? সিগমা 1s হোল 2, দুটো ইলেকট্রন আছে। সিগমা 1s এর পর আসে কে? সিগমা স্টার 1s হোল 2। তারপরে কে আসে? সিগমা 2s হোল 2। ওকে, এবার O2 মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? O2 মধ্যে 8 দুগুণে 16টা ইলেকট্রন আছে। 8 দুগুণে 16টা ইলেকট্রন আছে, তাহলে কটা ইলেকট্রন হলো? দুটো, চারটে, 6টা ইলেকট্রন আমার প্রবেশ করে গেছে। তারপরে সিগমা 2s এর পর থাকবে কি? সিগমা স্টার 2s হোল 2। তারপরে কে থাকবে? সিগমা 2pz হোল 2। তারপরে কি থাকবে? পাই 2px অ্যান্ড পাই 2py। এদের দুজনের এনার্জি কি? সেম, মানে এখানে একটা ইলেকট্রন ঢুকবে, এখানে একটা ঢুকবে, তারপরে এক্সট্রা থাকলে এখানে একটা, এখানে একটা। তো এখানে তো এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে এখানে দুটো, এখানে দুটো। টোটাল ইলেকট্রন কটা হচ্ছে দেখো? দুটো, চারটে, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা। আছে কটা? আরো দুটো, কারণ আমার টোটাল ইলেকট্রন O2 মধ্যে কত? 16টা, এখনো দুটো ইলেকট্রন বাকি আছে।
এরপরে কি আসে? এরপরে আসে পাই টু পি, পাই স্টার টু পি এক্স আর পাই স্টার টু পি ওয়াই, এবং দুজনের এনার্জি কি সমান, দুজনের এনার্জি কি সমান। ওকে, তো দুজনের এনার্জি সমান মানে এত অবধি কটা হয়েছে? 14টা ইলেকট্রন হয়েছে, এত অবধি 14টা হয়েছে। তো 14র পর এই একটা 15টা আর এই একটা 16টা, এইভাবে এর ইলেকট্রন বিন্যাস লিখতে হয়, এইভাবে এর ইলেকট্রন বিন্যাস লিখতে হয়। এবং ইলেকট্রন বিন্যাস অনুযায়ী দেখো, ওর অ্যান্টি বন্ডিং পাই স্টার টু পি এক্স আর অ্যান্টি বন্ডিং পাই স্টার টু পি ওয়াইতে একটা করে ইলেকট্রন আছে, মানে বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে, তাই O2 কি প্যারাম্যাগনেটিক। বুঝতে পারলে? O2 16টা ইলেকট্রন থাকলে কেন প্যারাম্যাগনেটিক? তার কারণ ওর অ্যান্টি বন্ডিং পাই স্টার টু পি এক্স আর পাই স্টার টু পি ওয়াইতে একটা করে বিজোড় ইলেকট্রন আছে, সেই কারণে ওর মধ্যে জোড় সংখ্যক ইলেকট্রন থাকা সত্ত্বেও O2 প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার প্রদর্শন করে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, অ্যান্টি বন্ডিং পাই স্টার টু পি এক্স ও পাই স্টার টু পি ওয়াইতে একটি করে ইলেকট্রন থাকায় বা বিজোড় ইলেকট্রন থাকায় এটি প্যারাম্যাগনেটিক হয়, এটি প্যারাম্যাগনেটিক হয়। তাহলে আমার মলিকুলার অরবিটাল থিওরি ইজ সাকসেসফুল টু এক্সপ্লেইন ইট। ওকে, এবার আমরা এর বার করব বিও, মানে বন্ড অর্ডার বার করব। বিও বন্ড অর্ডার। তো বন্ড অর্ডারের ফর্মুলা কি? আমি এক্ষুনি শিখিয়েছি, NB মাইনাস NA বাই কি 2, NB মাইনাস NA বাই 2। তো এবার আমরা দেখব NB মানে কি? বন্ডিং ইলেকট্রন সংখ্যা। আমি বলেছিলাম স্টার দিয়ে যা চিহ্নিত করি অ্যান্টি বন্ডিং, স্টার দিয়ে যেগুলো চিহ্নিত করেছি অ্যান্টি বন্ডিং, তো স্টার ছাড়া যারা আছে তারা বন্ডিং। তো এখানে বন্ডিং কে, এটা একটা বন্ডিং অরবিটাল, দুটো ইলেকট্রন, এটা একটা বন্ডিং 4টে ইলেকট্রন, এটা একটা বন্ডিং 6টা ইলেকট্রন, এটা একটা বন্ডিং 8টা ইলেকট্রন, এটা একটা বন্ডিং 10টা ইলেকট্রন। তো বন্ডিং ইলেকট্রন সংখ্যা 10টা মাইনাস অ্যান্টি বন্ডিং কি আছে? সিগমা স্টার 1s অ্যান্টি বন্ডিং দুটো, সিগমা স্টার 2s অ্যান্টি বন্ডিং 4টে, এখানে দেখো 3টে, সরি এটা হলো দুটো 4টে, এখানে একটা 5টা, এখানে একটা 6টা, 6 মাইনাস 2, তাহলে কত আসছে? 4/2 বন্ড অর্ডার 2। বন্ড অর্ডার কত আসছে? 2। বন্ড অর্ডার 2 মানে দুটো অক্সিজেন পরমাণুর মধ্যে কতগুলো বন্ড তৈরি হবে? দুটো বন্ড তৈরি হবে, তাই অক্সিজেন কিরকম লিখি? এরকম লিখি, ও ডাবল বন্ড ও। ওকে, তো দুটো বন্ড তৈরি হবে মানে ওর বন্ড অর্ডার কত? 2। ওকে, ওর বন্ড অর্ডার কত? 2। ঠিক আছে, শিখলে কিভাবে বন্ড অর্ডার বার করতে হয়। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন অফ বন্ড অর্ডার আমি তোমাদের বলেছিলাম He2 Ne2 এদের বন্ড অর্ডার কত হয়? 0 হয়। তাই তাই He2 Ne2 কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলি দ্বি পরমাণুক হয় না, নিষ্ক্রিয় গ্যাসগুলি কি হয়? এক পরমাণুক হয়। তো চলো সেটাও দেখে নিই। ধরো আমি Ne2 নিচ্ছি। আচ্ছা, Ne2টা অনেক বড় হয়ে যাবে, অনেকটা লিখতে হবে, চলো আমরা He2 না নিই। He2 এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস দ্বি পারমাণবিক হয় না, ওরা সবসময় এক পরমাণুক হয়, মানে He হিসাবে এক্সিস্ট করে, He2 এক্সিস্ট করে না, He2 এক্সিস্ট করে না। তো এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? He2 এর মধ্যে কটা ইলেকট্রন আছে? 2 দুগুণে 4টে ইলেকট্রন আছে, 2 দুগুণে 4টে ইলেকট্রন আছে। তো ফার্স্টে কি আসে? সিগমা 1s হোল স্কোয়ার, তারপরে কি আসবে? সিগমা স্টার 1s হোল স্কোয়ার। দেখো 4টে ইলেকট্রন আমার হয়ে গেছে। তো এবারে বন্ড অর্ডার লিখি। তো এর বন্ড অর্ডার কত? তো বন্ডিং ইলেকট্রন কটা আছে? দুটো, 2। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কটা আছে? দুটো, তো -2 ডিভাইড বাই 2, তাহলে 0। তো বন্ড অর্ডার যদি 0 হয়ে যায় তাহলে He2 কোনো অস্তিত্ব নেই, He2 ডাজেন্ট এক্সিস্ট, তাই বলা হয় নিষ্ক্রিয় গ্যাসগুলি দ্বি পারমাণবিক হয় না, ওরা সবসময় এক পরমাণুক হয়, অর্থাৎ He মানে হিলিয়ামের অস্তিত্ব আছে, বাট হিলিয়াম 2 এর অস্তিত্ব নেই। ওকে, চলো। ওকে, তো ফার্স্টেই আমি তোমাদের বলেছিলাম যে বন্ড অর্ডারের ওপর বেস করেই কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, বন্ড অর্ডারের ওপর বেস করে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে। এবার বন্ড অর্ডার যদি থিওরির সাহায্যে আমাকে বার করতে হয়, বন্ড অর্ডার যদি আমাকে থিওরির সাহায্যে বার করতে হয়, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সাহায্যে যদি বার করতে হয়, তো সেক্ষেত্রে অনেকটা টাইম লেগে যাবে, তো সেই জন্য যেটা ভিডিও শুরুতে বলেছিলাম, তোমাদের একটা সুপার ট্রিক্স শেখাবো, সুপার ট্রিক্স বা ব্রহ্মাস্ত্র শেখাবো,
একটা ব্রহ্মাস্ত্র শেখাবো, যেখানে তুমি মলিকুলার অরবিটাল থিওরি শেখোইনি, কিন্তু এখান থেকে যে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের উত্তর তুমি দিয়ে দিতে পারো। হ্যাঁ, ঠিক শুনছো, তুমি মলিকুলার অরবিটাল থিওরি সম্বন্ধে কিছুই জানো না, কিন্তু এই যে ট্রিক্স আমি শেখাচ্ছি, এই যে ব্রহ্মাস্ত্র তোমার হাতে আমি তুলে দেবো, সেটা তুমি যদি প্রয়োগ করো, তাহলে এখান থেকে যা কোশ্চেন আসবে সব তুমি অ্যান্সার করতে পারবে। ইভেন নিট জেই মেন্সে যা কোশ্চেন আসবে এই ট্রিক্সের সাহায্যেই হয়ে যাবে। নিট জেই মেন্সে যা কোশ্চেন আসবে সব এই ট্রিক্সের সাহায্যেই হয়ে যাবে, কিন্তু যেই অ্যাডভান্সের কোশ্চেন হয় না। ওকে, নিট, ডাব্লিউবিজেই, জেই মেন্স সমস্ত কোশ্চেন, মানে মলিকুলার অরবিটাল থিওরিতে যে যে কোশ্চেন এই সমস্ত পরীক্ষায় দেবে, তো শুধুমাত্র এই ট্রিক্স চালালে, মানে এই ট্রিক্স ইউজ করলেই তোমার হয়ে যাবে, এই ট্রিক্স ইউজ করলেই হয়ে যাবে, তোমার থিওরি না জানলেও চলবে। তো চলো সেই ব্রহ্মাস্ত্রটা আমরা শিখে নিই। ব্রহ্মাস্ত্র, তো তার জন্য আমরা কি লিখেছি, সুপার ট্রিক্স ফর ক্যালকুলেটিং বন্ড অর্ডার। ওকে, কারণ আমি তোমাদের বলেছিলাম বন্ড অর্ডারের উপর বেস করে কিন্তু তোমাকে কোশ্চেন দেয়, বন্ড অর্ডারের উপর বেস করে কোশ্চেন দেয়। বন্ড অর্ডার শূন্য হলে কি হয়, অণুর কোনো অস্তিত্ব নেই। বন্ড অর্ডারের মান যত বেশি হয় বন্ড এনার্জির মান কি হয়, তত বেশি হয়, কিন্তু বন্ড লেন্থের মান কি হয়ে যায়, কমে যায়। চলো এই ট্রিক্সটাকে আমরা দুটো পার্টে শিখবো, এই ট্রিক্সটাকে আমরা দুটো পার্টে শিখবো। তো একটা পার্টে লিখছি যাদের ইলেকট্রন সংখ্যা, মানে যেসব অণুর ইলেকট্রন সংখ্যা, যাদের বলতে যেসব অণু, যেসব অণুর ইলেকট্রন সংখ্যা, যেসব অণুর ইলেকট্রন সংখ্যা 8 বা তার বেশি, তাদের ক্ষেত্রে ট্রিক্স। এটা হচ্ছে তাদের ক্ষেত্রে ট্রিক্স, তাদের ক্ষেত্রে ট্রিক্স, এটা হচ্ছে তাদের ক্ষেত্রে ট্রিক্স। যাতে মানে যেসব অণুর ইলেকট্রন সংখ্যা 8 বা তার বেশি, এটা তাদের ক্ষেত্রে ট্রিক্স। খুব মন দিয়ে ট্রিক্সটা শুনতে লাগবে। তো এখানে হচ্ছে আমার ইলেকট্রন সংখ্যা লিখছি, আর এইখানটায় আমি দিচ্ছি বন্ড অর্ডার, বিইউ মানে বন্ড অর্ডার। ওকে, তো শুরু করছি। এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি 14টা ইলেকট্রন থাকে তাহলে তার বন্ড অর্ডার হয় 3। যদি 14টা ইলেকট্রন থাকে তাহলে বন্ড অর্ডার হয় 3। এইটা তোমাকে মুখস্থ রাখতে হবে। 14টা ইলেকট্রন থাকলে বন্ড অর্ডার হয় 3, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। ওকে, এবার আসছি 14টার পরে 15টা ইলেকট্রন, এদিকে 16টা ইলেকট্রন, 17টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন, 19টা ইলেকট্রন, 20টা ইলেকট্রন। এদিকে আসছি 14, 13টা ইলেকট্রন, 12টা ইলেকট্রন, 11টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, 9টা ইলেকট্রন, আর 8টা ইলেকট্রন হলে কি হবে দেখো। 14টা ইলেকট্রন হলে আমার বন্ড অর্ডার কি হচ্ছে, 3 হচ্ছে। যখনই 14 থেকে এক ঘর বেশি হয়ে 15টা ইলেকট্রনে আসবো, তখন ওর বন্ড অর্ডার 0.5 কমে গিয়ে হবে 2.5। 0.5 কমে গিয়ে হবে কি 2.5। আবার যখন 14 থেকে এক কমে 13টা ইলেকট্রনে আসবে, 14 থেকে কমে 13টা ইলেকট্রনে যখন আমি আসব, তখনও ওর বন্ড অর্ডার, তখনও ওর বন্ড অর্ডার 0.5 কমে গিয়ে হবে 2.5। 0.5 কমে গিয়ে 2.5। অর্থাৎ অর্থাৎ এরপর থেকে যত করে আমি এক ঘর করে ইলেকট্রন বাড়াই বা এক ঘর করে ইলেকট্রন কমাই, আমার বন্ড অর্ডার 0.5 করে কমে যাবে। মানে যখন আমি 16টায় আসবো, বন্ড অর্ডার এর থেকে 0.5 কমে গিয়ে হবে 2। যখন আমি 12টায় আসবো, বন্ড অর্ডার এর থেকে 0.5 কমে হবে 2। 17টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার আরো 0.5 কমে গিয়ে হবে 1.5। এক্ষেত্রেও 11টা ইলেকট্রন হলে আরো কমে গিয়ে হবে 1.5। 18টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কমে গিয়ে হবে 1। 10টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কমে গিয়ে হবে 1। 19টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কমে গিয়ে হবে 0.5। আর 9টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কমে গিয়ে হবে 0.5। আর যখন 20টা ইলেকট্রন এসে যাবে, যেমন Ne2 নিষ্ক্রিয় গ্যাস, Ne2 এর ক্ষেত্রে বন্ড অর্ডারের মান কি হয়, 0 হয়। তো দেখো Ne2 এর মধ্যে ইলেকট্রন সংখ্যা কত, 10 দুগুণে 20, 10 দুগুণে 20 খানা ইলেকট্রন। Ne2 তে 20 খানা ইলেকট্রন আছে। তো 20 খানা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কি হয়ে যায়,
জিরো হয়ে যায়, আর বন্ড অর্ডার জিরো হয়ে যাওয়ার জন্য Na2-র কোনো অস্তিত্ব নেই। আর 8টা ইলেকট্রন হয়ে গেলেও বন্ড অর্ডার কি হয়ে যায়? জিরো হয়ে যায়। বন্ড অর্ডার কি হয়ে যায়? জিরো হয়ে যায়। ওকে, তো তোমাকে শুধু মনে রাখতে হবে 14টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার 3। তারপর থেকে যতই ইলেকট্রন বাড়াও না কেন এক ঘর করে, তোমার বন্ড অর্ডার 0.5 করে কমবে। আর যতই ইলেকট্রন এক ঘর করে কমাও না কেন, বন্ড অর্ডার সেই 0.5 করেই কমবে। কেন এরকম হচ্ছে? কেন ইলেকট্রন বাড়লে 0.5 করে কমছে? কেন ইলেকট্রন কমলে 0.5 করে কমছে? আমি যখন 14টার পর একটা করে ইলেকট্রন বাড়াচ্ছি, আস্তে আস্তে একটা করে ইলেকট্রন বাড়াচ্ছি, ওই একটা করে ইলেকট্রন অ্যান্টি বন্ডিং অরবিটালে প্রবেশ করছে। আর অ্যান্টি বন্ডিং অরবিটালে প্রবেশ করার জন্য বন্ড অর্ডার কি হচ্ছে? আমার 0.5 করে কমে যাচ্ছে। আবার যখন 14 থেকে কমে 8-এর দিকে যাচ্ছি, তখন 14 থেকে কমে যত আমি 8-এর দিকে যাচ্ছি, 14 থেকে কমে যখন 8-এর থেকে যাচ্ছি, তখন একটা করে ইলেকট্রন আমি বার করে নিচ্ছি। কোথা থেকে বার করছি? বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে বার হচ্ছে। 14 থেকে 8-এর দিকে গেলে একটা করে ইলেকট্রন বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে কি হয়ে যায়? বেরিয়ে যায়। যেহেতু বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাই বন্ড অর্ডারও কি হচ্ছে? 0.5 করে কমে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার ট্রিক্স। এটা কার ক্ষেত্রে? যেসব অণুর ইলেকট্রন সংখ্যা 8 বা তার বেশি, তাদের ক্ষেত্রে এই ট্রিক্স। এবার আমরা শিখব যেসব অণুর ইলেকট্রন সংখ্যা 8-এর থেকে কম, ইলেকট্রন সংখ্যা 8-এর থেকে কম, 8 অব্দি তো শিখে গেছি, 8-এর থেকে কম, তো তাদের ক্ষেত্রে ট্রিক্স। তাদের ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে বিএ বিএ, দুবার বিএ। তাদের ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে বিএ বিএ, এই বিএ আবার বিএ, দুবার বিএ হবে। ওকে, বিএ বিএ। তো এই বিটা কি? এই বিটা হচ্ছে আমার বন্ডিং মলিকুলার অরবিটাল বা বিএমও। এই বিটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল বিএমও। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বা এবিএমও। এবং প্রত্যেকটা আণবিক কক্ষকে কটা করে ইলেকট্রন থাকতে পারে? প্রত্যেকটা আণবিক কক্ষকে দুটো করে থাকতে পারে। মানে বন্ডিং এ দুটো করে থাকবে, অ্যান্টি বন্ডিং এ দুটো করে থাকবে, তারপরে এক্সট্রা ইলেকট্রন থাকলে বন্ডিং এ থাকবে দুটো করে, তারপরে আরো যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে অ্যান্টি বন্ডিং এ কি থাকবে? দুটো করে থাকবে, অ্যান্টি বন্ডিং এ দুটো করে থাকবে। অর্থাৎ প্রত্যেকটা মলিকুলার অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে। তো চলো একটা উদাহরণ দেখা যাক যাদের ইলেকট্রন সংখ্যা 8-এর থেকে কম। তো চলো আমি নিয়ে নিই Li2 মধ্যে কটা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে, 3 দুগুণে 6টা। তো 8-এর থেকে কম। তো আমি এই বিএ কনসেপ্ট ইউজ করছি, বিএ। তো আমি লিখছি বিএ। ওকে, লিখে ফেললাম, বিএ লিখে ফেললাম। এবার আমার কটা আছে? 6টা ইলেকট্রন। প্রত্যেকটা অরবিটালে কটা করে থাকবে? দুটো করে থাকবে। তো আমার দেখো বন্ডিং এ কটা থাকছে? দুটো। তারপরে দুটো অ্যান্টি বন্ডিং এ থাকছে, টোটাল 4টে হলো। আরো দুটো কোথায় থাকবে? বন্ডিং এর মধ্যে থাকবে। এইভাবে বার করতে হবে। এবার চলে এসে এখান থেকে আমি বন্ড অর্ডার বার করি। এখান থেকে কি করে বন্ড অর্ডার বার করবো? বন্ড অর্ডার বার করার ফর্মুলা কি? NB - Na/2, মানে বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইড বাই 2। তো দেখো বন্ডিং ইলেকট্রন কটা? এই একটা বন্ডিং, কটা আছে? 2 + 2 4। অ্যান্টি বন্ডিং এ কটা আছে দেখতে পাচ্ছ? অ্যান্টি বন্ডিং এ কটা আছে? অ্যান্টি বন্ডিং এ আছে দুটো। তো 4 - 2/2, তাহলে কত হচ্ছে? বন্ড অর্ডার 1। তাহলে আমার কত বন্ড অর্ডার কত হচ্ছে? 1 হচ্ছে। ওকে, তো এইভাবে যাদের ইলেকট্রন সংখ্যা 8-এর থেকে কম, আমরা এইভাবে বিএ দুবার বিএ করে, মানে দুবার বিএ হয়ে আমরা বন্ড অর্ডার বার করে নেব। ঠিক আছে, তো চলো এবার আমি দিচ্ছি যাদের ইলেকট্রন সংখ্যা তোমার 8-এর বেশি, যেমন O2+। তোমাকে বললো O2+ এর বন্ড অর্ডার কত হবে? O2+ এর বন্ড অর্ডার কত হবে? কি করে বার করবে O2+ এর বন্ড অর্ডার কত হবে? তো O2+ এর ইলেকট্রন সংখ্যা কত? 16 - 1, 15খানা ইলেকট্রন আছে। বার করে দেখবে O2+ এ আমার 15খানা ইলেকট্রন আছে। 15খানা ইলেকট্রন আছে, মানে 8-এর থেকে ইলেকট্রন সংখ্যা বেশি। তো 15খানা ইলেকট্রন থাকলে দেখো এই যে আছে, দেখো 15খানা ইলেকট্রন। তো 15খানা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কত হয়? 2.5। ওকে, 14খানা ইলেকট্রন থাকলে বন্ড অর্ডার কত হয়? 3 হয়। 15খানা ইলেকট্রন মানে বন্ড অর্ডার 0.5 কমে যাবে, অর্থাৎ বন্ড অর্ডার কত হবে? 2.5। তাহলে O2+ এর বন্ড অর্ডার কত হবে? 2.5। কত ইজি ব্যাপার। তোমাকে যদি বলে O2 - এর বন্ড অর্ডার কত হবে? O2 - এর বন্ড অর্ডার কত হবে?
তো O2 2 মাইনাসের মধ্যে ইলেকট্রন কটা আছে? 18টা ইলেকট্রন আছে। তো 18টা ইলেকট্রন দেখো, এই হচ্ছে আমার 18টা ইলেকট্রন। তো 18টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কত হয়? 18টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার হয় 1.5। তুমি টুক করে লিখে নেবে 18টা ইলেকট্রন হলে আমার বন্ড অর্ডার হয় 1.5। দেখো কত সোজা, কত সোজা। তোমাকে বললো সিও, সিও এর বন্ড অর্ডার কত? সিওর বন্ড অর্ডার কত? সিওর বন্ড অর্ডার কত? দেখো সিওর মধ্যে কটা ইলেকট্রন আছে? 8টা প্লাস 6টা 14টা ইলেকট্রন। তো 14টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কত হয়? 3 হয়। 14টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কত হয়? 3 হয়। আমি মুখস্থ করতে বলেছি, 14টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার হয় 3 হয়। তোমাকে বলো সিএন মাইনাস, সিএন মাইনাস এর বন্ড অর্ডার কত হবে? সিএন মাইনাস এর বন্ড অর্ডার কত হবে? সিএন মাইনাস এর মধ্যে ইলেকট্রন কটা আছে? 6টা, আর নাইট্রোজেনের 7টা, আর -1 এর জন্য একটা +1। তো টোটাল 14খানা ইলেকট্রন, টোটাল 14খানা ইলেকট্রন। তো 14খানা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কত হয়? 3 হয়। 14খানা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কত হয়? 3 হয়। তো যারই বন্ড অর্ডার তোমাকে বলুক না কেন, তুমি একদম মুখে মুখে বন্ড অর্ডার বার করে দেবে, তুমি একদম মুখে মুখে বন্ড অর্ডার বার করে দেবে। একটু প্র্যাকটিস করবে, দেখবে মুখে মুখে হয়ে যাবে, মুখে মুখে বন্ড অর্ডার বার করতে পারবে। তো চলো এখান থেকে একটু কোশ্চেন করা যাক। ধরো তোমাকে কোশ্চেন দিয়েছে নিচের কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন। তোমাকে কোশ্চেন দিয়েছে নিচের কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন। তোমাকে O2 প্লাস দিয়েছে, O2 মাইনাস দিয়েছে, O2 2 মাইনাস দিয়েছে, O2 দিয়েছে। তো আমি এখানে লিখি O2 প্লাস, O2 মাইনাস, O2 2 মাইনাস, আর তোমাকে দিয়েছে O2। তো আমি ইলেকট্রন সংখ্যা বার করে নিই। এর কতগুলো ইলেকট্রন হবে? 15টা ইলেকট্রন হবে। এর কটা হবে? 17টা হবে। এর কটা হবে? 18টা ইলেকট্রন হবে। তো এর কটা হবে? 16টা ইলেকট্রন হবে। তো 16টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কত হয়? 16টা ইলেকট্রন হলে আমি এখানে লিখছি বন্ড অর্ডার, বন্ড অর্ডার 16টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার হয় 2। 17টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কি হবে? 0.5 কমে যাবে, 1.5। 18টা ইলেকট্রন হলে কি হবে? 18টা ইলেকট্রন হলে কি হবে আমার? আরো 0.5 কমে যাবে, কত হবে? 1 হবে বন্ড অর্ডার। আর 15টা ইলেকট্রন হলে কত হবে? দেখো আমরা জানি 14টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কত হয়? 3। 14টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার হয় 3। তো 15টা ইলেকট্রন হলে আরো 0.5 কমে যাবে, তাহলে বন্ড অর্ডার কত? 2.5। এবার আমরা জানি বন্ড অর্ডারের সঙ্গে বন্ড এনার্জির সমানুপাতিক সম্পর্ক, আর বন্ড লেন্থের ব্যস্তানুপাতিক সম্পর্ক, বন্ড লেন্থের ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে বন্ড অর্ডার যত বেশি হবে, বন্ড অর্ডার যত বেশি হবে, বন্ধন দৈর্ঘ্য তত কম হবে, বন্ধন দৈর্ঘ্য তত কম হবে। বন্ড অর্ডার যত বেশি হবে, বন্ধন দৈর্ঘ্য কি হবে? তত কম হবে। তো সবচেয়ে বেশি বন্ড অর্ডার কার? O2 প্লাসের। সবচেয়ে বেশি বন্ড অর্ডার কার? O2 প্লাসের। তার মানে O2 প্লাসের বন্ধন দৈর্ঘ্য কি? সর্বনিম্ন। তাহলে O2 প্লাসের বন্ধন দৈর্ঘ্য কি? সর্বনিম্ন। অর্থাৎ অপশন এ ইজ দা কারেক্ট। এই দেখো বন্ধন দৈর্ঘ্য কার সর্বনিম্ন? তোমাকে কি চেয়েছে? নিচের কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন। যদি তোমাকে কোশ্চেন করতো নিচের কোনটির বন্ধন শক্তি সর্বনিম্ন, নিচের কোনটির বন্ধন শক্তি সর্বনিম্ন। দেখো বন্ড অর্ডারের সঙ্গে বন্ড এনার্জির কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যার বন্ড অর্ডার কম তার বন্ধন শক্তি সর্বনিম্ন। তো কার বন্ড অর্ডার সবচেয়ে কম? দেখো O2 2 মাইনাসের, O2 2 মাইনাসের বন্ড অর্ডার সবচেয়ে কম। তার মানে এর বন্ড এনার্জি, এর বন্ড এনার্জি হচ্ছে মিনিমাম, এর বন্ড এনার্জি হচ্ছে মিনিমাম, এর বন্ড এনার্জি হচ্ছে মিনিমাম। খুব সোজা, খুব সোজা। দেখেছো কত সোজা? তোমাদের বাড়িতে একটা কাজ দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক, বাড়িতে কাজ করুক। N2 প্লাস, N2 মাইনাস, N2 2 মাইনাস আর N2, ওকে, এদেরকে একবার বন্ধন দৈর্ঘ্যের ক্রম অনুসারে, বন্ধন দৈর্ঘ্যের ক্রম অনুসারে, একবার বন্ধন শক্তির ক্রম অনুসারে সাজাবে, বন্ধন শক্তির ক্রমানুসারে সাজাও। একদম এই ট্রিক্স ফলো করে সাজাবে। দেখো কতক্ষণ লাগে, দেখো কতক্ষণ লাগে। এই যদি তুমি এই যে বন্ড অর্ডার আমি তাড়াতাড়ি বার করে নিলাম, এই বন্ড অর্ডার যদি তুমি প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস বার করতে, তারপর সেখান থেকে বন্ড অর্ডার বার করতে, ভাবো কত টাইম লাগছে, কত টাইম লাগছে। তো কম্পিটিটিভ এক্সামে কি তোমাকে অত টাইম দেবে? কম্পিটিটিভ এক্সামে অত টাইম দেবে না। তখন আমাদের এই ব্রহ্মাস্ত্র বা সুপার ট্রিক্সটা ইউজ করতে হবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখো। তোমাকে দিয়েছে He2, He2 প্লাস, He2 মাইনাস, এদের বন্ড অর্ডার কত হবে? এদের বন্ড অর্ডার কত হবে? তো বার করে নি। He2, He2 এর মধ্যে ইলেকট্রন কতগুলো আছে গো? এর মধ্যে ইলেকট্রন আছে 4টে।
He2 প্লাস, এর মধ্যে ইলেকট্রন কত আছে? এর মধ্যে আছে 3টে ইলেকট্রন। He2 মাইনাস, এর মধ্যে ইলেকট্রন কত আছে? এর মধ্যে ইলেকট্রন আছে 5টা, এর মধ্যে ইলেকট্রন আছে 5টা। তো এদের ইলেকট্রন সংখ্যা 8-এর থেকে কম। 8-এর থেকে কম যদি ইলেকট্রন সংখ্যা হয়, সেক্ষেত্রে ট্রিক্স কি বলেছি? বিএ বিএ। মানে এর ক্ষেত্রে আমরা তো বার করেছি আগে, সেই জন্য আমি আর বার করছি না। H2-র ক্ষেত্রে বন্ড অর্ডার 0 হয়ে যাবে, কারণ নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে বন্ড অর্ডার 0 হয়। He2 প্লাসের ক্ষেত্রে বার করি, বিএ বিএ। কটা ইলেকট্রন আছে? 3টে। বন্ডিং অরবিটালে 2টো থাকবে, অ্যান্টি বন্ডিং এ কটা থাকবে? 1টা থাকবে। তো বন্ড অর্ডার কি হবে? বন্ডিং অরবিটালে কটা আছে? 2টো আছে, অ্যান্টি বন্ডিং এ 1টা আছে, -2, মানে কত হচ্ছে? হাফ। মানে বন্ড অর্ডার কত হচ্ছে? He2 প্লাসের হাফ। দেখো কত কত কুইক হয়ে যাচ্ছে। এখানেও বিএ বিএ করি, বিএ বিএ করলাম। তো বন্ডিং এ কটা থাকবে? 2টো, অ্যান্টি বন্ডিং এ 2টো, টোটাল 4টে হয়ে গেল। বন্ডিং এ কটা থাকবে? 1টা থাকবে। বন্ডিং এ কটা থাকবে? 1টা থাকবে। তো এর বন্ড অর্ডার কি হবে? বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। বন্ডিং ইলেকট্রন কটা? 2টো, প্লাস 1টা 3টে, অ্যান্টি বন্ডিং 2টো আছে, -2, কত হচ্ছে? হাফ। কত হচ্ছে? হাফ। তাহলে He2 প্লাস He2 মাইনাসের বন্ড অর্ডার হাফ, আর He2-র কোথাও 0। তাহলে কোনটা ঠিক হবে? প্রথমে He2 আছে, তার মানে এই বি অপশনটা ঠিক হবে। এই দেখো, He2-র হচ্ছে বন্ড অর্ডার 0। তাহলে এখানে কি কোথাও ভুল করলাম? He2 মাইনাস 5টা। হ্যাঁ, ঠিকই তো আছে। হাফই হচ্ছে। এটা মনে হয় He2 2 মাইনাস ছিল নাকি? আচ্ছা, যা হোক, কোনো কারণে এটা একটু ভুল অপশন দেওয়া আছে, এটা হাফ হবে। এটা হাফ হবে। তাহলে আমার কি হবে? 0, হাফ, হাফ। তাহলে আমার অপশন বি ইজ দ্য কারেক্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট। 0, হাফ, হাফ। 0, হাফ, হাফ। 2 দুগুণে 4, ওই 1-এ 5টা। এখানে যদি 2 মাইনাস হতো, এখানে যদি 2 মাইনাস করতাম, তাহলে 6টা ইলেকট্রন আসতো, তখন 1 আসতো। 2 মাইনাস করলে এটা যদি He2 2 মাইনাস হতো, তাহলে ওখানে 6টা আসতো, তাহলে 4 মাইনাস 2, 1 আসতো। ঠিক আছে? তো এখানে যেহেতু He2 মাইনাস আছে, সেই জন্য আমি অপশনটাকে ঠিক করে দিলাম। কত হবে? 0, হাফ, হাফ। 0, হাফ, হাফ। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট। এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। ক্লিয়ার? চলো, এবার তোমাকে দিয়েছে নিচের কোনটিতে বন্ড অর্ডারের মান সর্বোচ্চ। নিচের কোনটিতে বন্ড অর্ডারের মান সর্বোচ্চ? কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। তোমাকে Cn প্লাস বলেছে, তো Cn প্লাস কতগুলো ইলেকট্রন? 6, 7, -1, 12টা ইলেকট্রন। ওকে, তো কটা ইলেকট্রন হলো? 12টা ইলেকট্রন। তো 12টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কত হয়? 12টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার হয় 2। কি করে বললাম? কারণ আমি জানি, কারণ আমরা জানি 14টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কত হয়? 3 হয়। 14টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কত হবে? 3 হবে। 13টা হলে 2.5 হবে। 12টা হলে কত হবে? 2 হবে। চলে এসো Cn মাইনাস। Cn মাইনাসে ইলেকট্রন সংখ্যা কত হবে? কত হচ্ছে? 6, 7, +1, টোটাল ইলেকট্রন কত হচ্ছে? 14টা ইলেকট্রন। আর 14টা ইলেকট্রন হলে আমার বন্ড অর্ডার কত হবে? 3। 14টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার হবে 3। চলে এসো NO। NO, NO-তে কতগুলো ইলেকট্রন আছে? NO-তে আছে 7টা প্লাস 8টা। 7, 8-এ 15টা ইলেকট্রন। তো 15টা ইলেকট্রন হলে বন্ড অর্ডার কত হবে? 14টা ইলেকট্রন হলে যদি 3 হয়, তো 15টা ইলেকট্রন হলে 0.5 কমে যাবে, বন্ড অর্ডার হবে 2.5। এবার চলে এসো Cn। Cn মানে কত হচ্ছে? তোমার 6টা প্লাস 7টা, 13টা ইলেকট্রন। তো 14টা ইলেকট্রন মানে যদি বন্ড অর্ডার 3 হয়, তো 13টা মানে বন্ড অর্ডার 0.5 কমে গিয়ে বন্ড অর্ডার হবে 2.5। বন্ড অর্ডার হবে 2.5। তাহলে কার বন্ড অর্ডারের মান সবচেয়ে বেশি? দেখো, বন্ড অর্ডার 3 কার আছে? Cn মাইনাস। Cn মাইনাসের বন্ড অর্ডার কি সবচেয়ে বেশি? তো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। লাস্ট একটা কোশ্চেন বাকি থেকে গেছে আমাদের। এবার কোশ্চেন দিয়েছে নিচের কোন অণুতে শুধুমাত্র পাই বন্ধন আছে?
নিচের কোন অণুতে শুধুমাত্র পাই বন্ধন আছে। তো এটা করার কোনো শর্ট ট্রিক্স নেই, আমাকে প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস বার করতে হবে, বার করার পর আমাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো ফার্স্টে আমি C2 বার করি। তো C2 যদি আমি এমও ইলেকট্রনিক বিন্যাস দেখি তাহলে কি হবে, প্রথমে আসবে সিগমা 1s হোল টু, C2 এর মধ্যে টোটাল কটা ইলেকট্রন আছে, 6 দুগুণে 12টা ইলেকট্রন আছে, 6 দুগুণে 12টা ইলেকট্রন, সিগমা 1s2, তারপরে হবে সিগমা স্টার 1s2, তারপরে যদি এর বার করি সিগমা 2s2, তারপরে সিগমা স্টার 2s2, তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন হলো, 2 4 6 8। এবার সিগমা স্টারের পরে সিগমা 2pz আসবে না, কারণ আমার C2টা লিথিয়াম আর নাইট্রোজেনের মাঝখানে পড়ে, লিথিয়াম আর নাইট্রোজেনের মাঝখানে কি আসে, C2 আসে, তাই সিগমা স্টার 2s এর পর সিগমা 2pz আসবে না, সেখানে কি আসবে, এইবার পাই 2px আসবে আর পাই 2py আসবে, এবং দুজনের ইলেকট্রন সংখ্যা কি, এই দুজনের শক্তি কি সমান, দুজনের শক্তি সমান 2 4 6 8 10 12। ওকে, 10 12। এবার তুমি যদি C2-র ইলেকট্রনিক বিন্যাস যদি পর্যবেক্ষণ করো বা অ্যানালাইসিস করো, তাহলে দেখবে C2-তে পাই বন্ডিং মানে বন্ডিং পাই 2px আর পাই 2py তে কি আছে, ইলেকট্রন আছে। তুমি যদি ভালো করে দেখো এর বাইরের কক্ষ থেকে যদি বাইরের অরবিটালগুলো যদি খেয়াল করো, তাহলে দেখবে C2-তে বন্ডিং পাই 2px আর বন্ডিং পাই 2py তে কি আছে, ইলেকট্রন আছে। যেহেতু বন্ডিং পাই অরবিটালে ইলেকট্রন আছে, তাই C2-র মধ্যে পাই বন্ধন তৈরি হয়। যেহেতু C2 অণুতে পাই বন্ডিং অরবিটালে ইলেকট্রন থাকে, তাই C2 পাই বন্ধন তৈরি করে। তাহলে C2 পাই বন্ধন তৈরি করে, তো অপশন এ ইজ দা কারেক্ট, অপশন এ ইজ দা কারেক্ট। তো এই ছিল তোমাদের মলিকুলার অরবিটাল থিওরি, আর এই থিওরির সাথে সাথে তোমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। আজকে তোমাদের আমি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটি শেষ করে দিলাম। খুব একটা বেশি আমি কোশ্চেন করাতে পারিনি, তোমরা এই মলিকুলার অরবিটাল থিওরি থেকে বইতে যা কোশ্চেন আছে, তোমার হটসগুলোতে যে কোশ্চেনগুলো আছে ছায়ার বইতে, তোমরা প্র্যাকটিস করো, আমি আশা রাখি তোমরা প্রত্যেকটার কোশ্চেনের সঠিকভাবে উত্তর দিতে পারবে। তো আমাদের ক্লাস শেষ। তো লাস্ট যেটা বলার, শেষ করার আগে, শেষ হয়েও হইল না শেষ, সেটা হচ্ছে বি এ পার্ট অফ মিশন 100K, বি এ পার্ট অফ মিশন 100K। আমরা এখন প্রায় 90,000-এর দোরগোড়ায়, মানে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা এখন 90,000, আর 10,000 হলেই আমাদের 100K সাবস্ক্রাইবার হয়ে যাবে। এই 100K সাবস্ক্রাইবার কত তাড়াতাড়ি হবে সেটা নির্ভর করছে সম্পূর্ণ তোমাদের হাতে। তোমরা আমাদের কতটা ভালোবাসো তার উপরেই ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি আমরা 90K থেকে 100K তে রিচ করব। তোমরা আমাদের যদি ভালোবেসে থাকো তাহলে বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে লোকজনকে উদ্বুদ্ধ করো, যাতে তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে। ওকে, যাতে আমরা খুব তাড়াতাড়ি 100K তে পৌঁছে যেতে পারি। আর 100K তে পৌঁছে গেলেই তোমাদের জন্য আছে একটা অফার, 100K তে পৌঁছে গেলেই তোমাদের জন্য আছে অফার। সেটা কি, 100K তে পৌঁছে গেলেই আমরা 9-10 খুলবো আলাদা করে, 9-10-এর একটা আলাদা সেগমেন্ট খুলবো, ঠিক আছে, 9-10-এর জন্য একটা আলাদা চ্যানেল আসবে তোমাদের জন্য। এছাড়াও আরো অনেক বেশি অফার বা ফ্যাসিলিটিস তোমাদের কাছে পৌঁছাতে চলেছে, সেইগুলো তোমাদের কাছে সারপ্রাইজ থাক, সেইগুলো তোমাদের বলবেন আমিনুস স্যার যখন আমরা 100K তে পৌঁছে যাব, তখন তোমাদের জন্য কি কি চমক আসতে চলেছে। ওকে, তো আজ ক্লাসটা এই অবধি থাকলো। পরের দিন মানে পরের শুক্রবার আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতো আজকের মতো জয় হিন্দ।